তালাকপ্রাপ্ত এক বাচ্চার বাবা হয়ে অবিবাহিত এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে ভীষণ সংকোচবোধ হয়েছিল আমার। তবে পরবর্তীতে অপরপক্ষও বেশ কিছু কথা জানিয়েছে আমাকে। যেমন, মেয়েটার ভবিষ্যতে কখনো মা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু পুরুষালী কণ্ঠটা থেমে এলো সহসা। যেন আগত শব্দগুচ্ছ উচ্চারণ করতে তার বেশ জোরতা। ভর্ৎসনায় উঁচু নাক কেমন কুঁচকে গেল। কলের অপর প্রান্তে থাকা নারীটির ভ্রু গুটিয়ে নিলেন। সন্দিগ্ন গলায় জানতে চেয়ে বললেন, কিন্তু কি? এক দীর্ঘশ্বাসের গুমট শব্দ মিলল পরপর। মানুষটা বড্ড তিক্ত গলায় বলল, আমাকে জানানো হয়েছে তার একটা অতীত আছে। বাজে অতীত। সেটা থেকেই নাকি আজ তার এই দশা হয়েছে। সব মানা যায়, তাই বলে এরকম চরিত্রহীন ও আত্মনিয়ন্ত্রণহীন কাউকে কিভাবে মেনে নিব? আবারও কিভাবে এমন জীবনে জড়িয়ে পড়ি আমি? তালাকপ্রাপ্তা কিংবা বিধবা হলে তাও ভালো হতো। নারীটি এবার একটু থমকে গেলেন। ইচ্ছে করল মেয়েটিকে নিয়ে কিছু একটা বিরূপ মন্তব্য করে বসতে, কিন্তু জীবন ও অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কখনো কারো পরিস্থিতি সম্পর্কে না জেনে তাকে কটাক্ষ না করতে। তাই ভাইয়ের জন্য নিজেকে সামলে নিল সে। প্রশ্ন করে বললেন, প্রেমের বিয়ে তো তোরও ছিল। এ কথায় পুরুষটি এবার ক্ষোভ নিয়ে বলল, আমার সাথে তুলনা করছো তুমি? আমি সবার বিপক্ষে গিয়ে ওকে বিয়ে করেছিলাম। সসম্মানে আমার সংসারে এনেছি। আর এখানে ওই মেয়ে অবিবাহিত ছিল। ভাই তার ভুল কিছু বলেনি। তাকরিমা এক দীর্ঘশ্বাস ছাড়লেন। বিষয়টা এত জটিল হয়ে গেল কেন? তার ভাইয়ের জীবনটা কেন অন্য 10 জনের মতো স্বাভাবিক হচ্ছে না? উনি না পারতে বললেন, তাহলে এখন উপায় কি? তোর মেয়ে কি মানবে? মেয়ের প্রসঙ্গ আসতেই মানুষটা চুপ হয়ে গেল। তার শান্ত শিষ্ট, লক্ষিমতন মেয়েটা কখনো কোন বিষয় নিয়ে জেদ করেনি। বাবাই তাকে একলা হাতে বড় করেছে। তাই তো একান্ত বাধ্যগত সে। বাবা যা বলেছে, যেভাবে বলেছে, ঠিক পৈপি করে সেটাই করেছে। তবে আজ কেন যেন এই গুরুতর বিষয়ে এসেই সে বেঁকে বসেছে। কোনোভাবেই মানছে না। সেই শক্ত গলায় বলে, আমার তো দ্বিতীয় বার বিয়ে করার কোন ইচ্ছেই ছিল না। নারী জাতির প্রতি আমার আর কোন অনুভূতি কাজ করে না। আমি তার সাথে কথা বলে দেখব। যদি মনে হয় সে আমার মেয়ের একজন সঙ্গী হতেই পারে তাহলে সেটুকুই। তাবিব, তুই যে এভাবে বলছিস, তোর সন্তানও কিন্তু একজন মেয়েই। তাবিব এবারে ঠোঁট এলিয়ে হাসল। দর্প নিয়ে বলল, আমি আমার মেয়েকে এভাবে বড় করব, যেন যে দেখে সেই অবাক হয়ে যায়। আমি ওকে নারী হিসেবে নয় কিংবা পুরুষের সাথে প্রতিযোগিতা করেও নয়, শুধুই একজন মানুষের মতো মানুষ গড়ে তুলব। তোর মনোবাসনা যেন পূর্ণ হয়। আমিন। তুই সময় নিয়ে, বুঝে শুনে সিদ্ধান্ত নিস। ওর জন্য যেহেতু মা লাগবেই, তাহলে যার প্রতি ওর মন টানে তাকেই অগ্রাধিকার দিস। ও তো এখন বড় হচ্ছে। এ বয়সে বাচ্চারা নিজ অনুভূতি ও পছন্দ নিয়ে কিন্তু অনেক বেশি সোচ্চার থাকে। তাই তুই বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আবার হিতে বিপরীত করে ফেলিস না। তাবিব গম্ভীর মুখে সায় জানিয়ে বলে, আচ্ছা, ভালো থেকো আপু। তুইও নিজের যত্ন নিস। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কল রেখে দিয়ে গম্ভীর মুখে বসে রয় তাবিব। এই নিঃসঙ্গ জীবনে পুনরায় কাউকে জড়াতে চায়নি ও। মাঝে মাঝে একাকিত্ব আমাদের দৃশ্যমান কোন সঙ্গীর চাইতে অধিকতর শান্তি দেয়। চেয়ারে পিঠ এলিয়ে দেয় ও। ঠিক সম্মুখে নিকষ কালো আধার। বারান্দায় বসে আছে তাবিব। বাংলাদেশে এই সময়ে রাত হলেও সুদূর আমেরিকায় এখন দিনের বেলা। সেখানে বসবাসরত বড় বোনের সাথে কথা বলছিল তাবিব। বোনের কথাগুলো মাথায় ঘুরছে। গহন তমসা পানে গভীর নয়ন নিমজ্জিত করতেই কখন যে ভাবনায় পুরোপুরি ডুবে গেল সে। হঠাৎ পাশের চেয়ারে মৃদু শব্দ হতেই তাবিবের ধ্যান ছুটে। ও জানে, এখানে কে এসে বসেছে। এই সময়ে তারা দুজন ছাড়া এই বাড়িটিতে দ্বিতীয় কারো অস্তিত্ব থাকে না। তাবিব নিজেকে সামলে নিল। মেয়েকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সে ধারণা পেতে দিতে চায় না। তাই হাসি মুখেই সে ঘুরে চাইল। 11 বছর বয়সী তানহা। এবার ষষ্ঠ শ্রেণীতে উঠেছে। বাবার মতোই পড়ালেখায় সে ভীষণ মেধাবী। তবে তাকে আরও বিশেষ একজন বেশ সাহায্য করে থাকে, যার জন্যই দিনে তানহার অত্যন্ত ভালো একটা সময় কাটে। সে যখন শুনল বাবা অবশেষে বিয়ের কথা ভাবছে, তখনই সে নাছোড়বান্দা হয়ে উঠল। অনুগত সে হয়ে উঠল অবাধ্য। চেয়ে বসল অনাকাঙ্ক্ষিত কিছু। এখন মেয়ের এই ইচ্ছেটা পূরণ করতেই, না চাওয়া সত্ত্বেও তাবিবকে অপর পক্ষের সাথে কথা বাড়াতে হয়েছে। এবং এর বিপরীতে ও যা শুনতে পেল, তারপর থেকেই এখন মনটা তেতো হয়ে আছে। ফুপ্পির সাথে কথা বললে এতক্ষণ? তানহার কথায় তাবিব মুচকি হেসে চায়। মেয়ের কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো গুছিয়ে দিয়ে বলে, হ্যাঁ মা, বললাম তো। ছোট্ট তার চোখ দুটো কৌতূহলে চিকচিক করে উঠল।
বাবার বাহু জড়িয়ে ধরে বলল। কি বলল ফুপ্পি? মেয়ের এই মায়া মায়া মুখটাতেই তাবিব সবসময় আটকে যায়। শ্যাম বর্ণের গোলগাল ছোট্ট একটা মুখ, মাঝে খাড়া একটা নাক, নিজের প্রতিচ্ছবি ফুটে উঠে তাবিবের চোখের সামনে। সেই অন্যজন ওকে নিষ্ঠুরভাবে এড়িয়ে গেলেও ও কখনো পারেনি, আর নাইবা পারবে। মেয়েকে ভালো রাখার জন্যই তো ওর সকল সংগ্রাম ও সংযম। এখন আরেকটু মানিয়ে নিয়ে, নিজেকে এক পাশে রেখে, মেয়ের খুশির জন্য যদি এইটুকু করতে হয় তাহলে ও তাই করবে। তাবিব খানিকটা নাটকীয় ভঙ্গিতে ভ্রু উঁচিয়ে হুঁশিয়ারি স্বরে আঙ্গুল তুলে বলে। ফুপ্পি বললেন যে, আমার তানহা মামুনি যা চায় তাই করো। খবরদার ওর মন খারাপ করে দিবে না একদম। বলে রাখলাম কিন্তু। হুম। এরূপ ভঙ্গিমায় তানহা খিলখিল করে হেসে ওঠে। সে হাসলে যেন ফুল ঝরে। প্রকৃতি কেমন নেচে উঠে তার সাথে। কি সরল এক বাচ্চা সে। মায়ের নজরের মতো কি বাবার নজর বলেও কিছু আছে? যদি থাকে, সে ভয়ে তাবিব চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। হাসি হাসি মুখটা এবারে গম্ভীর করে বলল। শেষবার বাবা জিজ্ঞাসা করছি, তুমি কি সত্যিই নিজের পছন্দে অটল? পড়ে গিয়ে যদি আফসোস হয়, তাকে আর ভালো না লাগে? মাঝে মাঝে প্রিয় মানুষদের দূর থেকেই অজানা কারণে আপন লাগে, কিন্তু কাছে এলে তাদের চমক কমে যায়। তানহা বুঝল বাবার কথা। বয়স খুব বেশি না হলেও সে বেশ বুঝদার। মা ছাড়া বড় হওয়া বাচ্চাগুলো বোধহয় প্রকৃতিগতভাবেই এই দেনটা পেয়ে যায়। ও বাবার কাঁধে মাথা এলিয়ে বলল। তাকে যখন জড়িয়ে ধরি, তখন আমার চোখ একাকী আরামে বুজে আসে। তার গায়ের মিষ্টি সেই ঘ্রাণটা আমার এত ভালো লাগে, মনে হয় কি যে শান্তি। সবাই যেমন বলে না, মামা, ঘ্রাণ। সেটাই বোধ হয়। অন্যদের যখন বলি তোমরা ম্যামকে জড়িয়ে ধরলে কি কোন ঘ্রাণ পাও, তারা সরাসরি মানা করে দেয়। আমি অবাক হই। তাই তো বারংবার তাকে সুযোগ পেলেই জড়িয়ে ধরি। কিন্তু কোন বারই সেই ঘ্রাণটা হারিয়ে যায় না। কেন এমনটা হয়, বলতো? তাবিব থমকে যায়। মন গহীনে সূচের মতো ফুটে। কিন্তু মুখ দিয়ে কোন শব্দ আসে না। তানহা আবারও বলে। ম্যামকে সবসময় তেমন একটা হাসতে দেখা যায় না। চুপ করে থাকেন, কথা কম বলেন। কিন্তু ক্লাস শেষে নানান বাহানা খুঁজে যখন আমি তার কাছে যাই, তখন আমরা এত কথা বলি। মাঝে মাঝে ম্যাম এত সুন্দর করে হাসেন। তুমি বলো যে, আমার হাসি নাকি সবচেয়ে সুন্দর। কিন্তু আমার কাছে তার হাসিটাই সবচেয়ে ভালো লাগে। তাবিব ভাবেনি, মেয়ে তার ম্যামকে এতটা পছন্দ করে। এত গভীরভাবে তাকে মনে ধারণ করেছে। মা কি জিনিস সেটা আমি পুরোপুরি বুঝি না। কিন্তু ম্যামকে আমি অনুভব করতে পারি। আমি তো মা চাইনি তোমার কাছে। ম্যামকে চেয়েছি। যদি পারো তাহলে এনে দাও। না সম্ভব হলে, এটা ঠিক যে, আমি কষ্ট পাবো কিন্তু কয়দিন পর আবার ঠিকও হয়ে যাব। আমাদের বাসায় না এলেও ম্যাম তো আর স্কুল ছেড়ে কোথাও যাবেন না। তাবিবের মনে আর কোন প্রশ্ন জাগল না। মেয়ের অনুভূতি সম্পর্কে ওর যা জানার ছিল ও জেনে নিয়েছে। এখন সেটা বাস্তবে রূপ দেওয়ার পালা। ও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। বাবা তার তানহাকে কখনো কষ্ট পেতে দিবে না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সময় দুপুর 12টা গড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন শিউলি। তার আজ একটু তাড়া আছে। বিশেষ আয়োজন করতে হচ্ছে যে। সাথেই পুত্র বধূ হাতে হাতে সব সাহায্য করছে। দুজনের মাঝেই এক চাপা উত্তেজনা রয়েছে। তবে দুশ্চিন্তা সেই অনুভূতিকে ছাপিয়ে গিয়েছে। এই যেমন, ভীষণ যত্ন নিয়েই সবসময় রান্না করেন শিউলি। তার হাতের স্বাদ বেশ জনপ্রিয় আত্মীয়দের মাঝে। কিন্তু আজ এই বিশেষ দিনটিতেই তার বারংবার গরমিল হচ্ছে। একবার মনে হচ্ছে মাংসের তরকারিতে হলুদ কম হচ্ছে তো আবার দিলে বেশি হয়ে যাচ্ছে। পায়েসে অতিরিক্ত মিষ্টি হয়ে গিয়েছে। এখন সেই মিষ্টতার প্রখরতা কমাতেই তার কপালের ঘাম ছুটে গিয়েছে। ফর্সা মুখটা লাল হয়ে আছে। শাড়ির আঁচলে আবারও চেহারাটা মুছতেই রত্না চিন্তিত গলায় বলে। মা, আপনি বেশি ঘামছেন। একটু বিশ্রাম নিয়ে আসুন। না, না, একদমই সময় নেই। তারা চলে আসবে, আর এখনো কত কিছু করা বাকি। আমি সামলে নিতে পারবো তো। শিউলি এবারে স্মিত হাসেন। রত্নার গালে হাত বুলিয়ে দিয়ে বলে। সেটা তো তুমি পারবেই কিন্তু এই প্রথমবার মেয়ের হয়ে কোন আয়োজন করছি। আমি কোন কমতি রাখতে চাই না। সব ভালোই হবে। আপনি শুধু শুধু অতিরিক্ত চিন্তা করে এখন প্রেশার বাড়াচ্ছেন। শিউলি প্রতিবাদে কিছু বলবেন তার আগেই কলিং বেল বাজে। আজ বৃহস্পতিবার, হাফ টাইম থাকায় স্কুল আগেই ছুটি হয়, জানা আছে, এখন কে এসেছে।
শিউলি হার মেনে নিয়ে বলেন, তুমি তাহলে দেখো একটু, আমি ওর সাথে কথা বলে আসছি। আচ্ছা। দরজা খুলতেই আপাদমস্তক কালোতে আবৃত একজন নারী অবয়বকে দেখা গেল। হাতে একটি ভারী ব্যাগ, বাহির থেকে অনেকগুলো সফেদ কাগজ দেখা যাচ্ছে। নিশ্চয়ই পরীক্ষার খাতা। শিউলি বেগম হাত বাড়িয়ে ব্যাগটি ধরে বলেন, দারোয়ানের ছেলেটাকে বলতে পারলি না ব্যাগটা উপরে উঠিয়ে দিয়ে যেতে? কয় টাকা না হয় দিয়ে দিতি। মেয়েটা ব্যাগ পুরোপুরি ছাড়ল না। মায়ের হাতে একটি হ্যান্ডেল দিয়ে নিজে আরেকটি ধরে রাখল। পায়ে পায়ে ঘরের দিকে এগিয়ে যেতে যেতে খুবই সূক্ষ্ম গলায় বলল, এতটুকু তো করাই যায়। হ্যাঁ, তারপর পিঠ ব্যথায় রাতে চুপচাপ চোখের পানি ফেলবি। মায়ের কথা অনেকটাই সত্য, তাই সে আর কথা বাড়ালো না। ঘরে গিয়ে টেবিলে ব্যাগটি রেখেই বিছানায় হাঁপ ছেড়ে বসল। নিকাব তুলতেই উদ্ভাসিত হলো সুন্দর একটি মুখশ্রী। তবে মনে হলো, এতে যেন প্রাণের বড্ড অভাব। বড় বড়, গোল গোল চোখ দুটোর নিচে কালির আস্তরণ জমেছে। পেলব ঠোঁট শুষ্ক, খসখসে। রোগাটে তার অবয়ব। ধবধবে ফর্সা বরণ কেমন নির্জীব। শিউলি মেয়ের চেহারার দিকে একবার তাকিয়েই নজর সরিয়ে নেন। আস্তে ধীরে পাশে বসে বলে, তুই কি নিশ্চিত নিবু? কিছুক্ষণের নীরবতা। উত্তর আসে না। কিন্তু শিউলিও তো মা, তার পক্ষে যে চুপ থাকা মানায় না। তোর মতো না থাকলে মানা করে দে। আমি জোর করব না। নিস্তেজ চোখে সে মায়ের দিকে তাকিয়ে উঠে পড়ল। বোরখা খুলতে খুলতে বলল, বাবার ইচ্ছের কথা বাদ দিয়ে বলো, তুমি কি চাও? শিউলি এক দীর্ঘশ্বাস ছাড়েন। তোর বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন তোকে আগলে রেখেছেন। মেয়ের জন্য পারলে জানটাও দিয়ে দিতেন। কিন্তু এখন আর মাথার উপর তার ছায়া নেই। তোর এক বড় ভাই আছে, সেও বিদেশ থাকে। আমার পর তোর আর কেই বা থাকবে? আমি তো রে গিয়েও শান্তি পাব না। কথা বলতে বলতে তার গলাটা ভিজে এলো। চোখ ছাপিয়ে জল গড়ালো মুহূর্তে। মেয়ে তার পাশে বসে তখনই রুগ্ন হাত বাড়িয়ে অশ্রুকণা মুছিয়ে দিয়ে বলে, আমি তো রাজি হয়েছি। তাহলে আবার এত প্রশ্ন কেন? শিউলি অস্থির, উদ্বিগ্ন গলায় বলেন, তাবিব, ওর সাথে মানিয়ে নিতে পারবি তুই? পুরুষের সংসার, তোর সহ্য হবে? ভাষা ভাষা চোখের পাতা দুটো কিঞ্চিত কেঁপে উঠল। যেন প্রশ্নটা তীরের মতো বিদ্ধ হয়েছে তার অন্তঃস্থলে। ও মাথা নামিয়ে বলে, আমি তানহার জন্য হ্যাঁ বলেছি। কিন্তু বিয়ে তো তাবিবকেই করতে হবে। ওর সাথেই তো জীবন ভাগাভাগি করে নিতে হবে। তাবিব ভালো মানুষ। অন্তত কথা শুনে তো তাই মনে হলো। নিবুর বিষয়ে বেশি ঘেটে জানতে চায়নি। আর তার বয়সী বা কত? 32। আমাদের নিবু থেকে মাত্র 8 বছরের বড়। দেখবেন সব ভালোই হবে। ঘরে প্রবেশ করতে করতে কথাটুকু বলে উঠল রত্না। হাতে ঠান্ডা পানির গ্লাস। সেটি গিয়ে চুপ করে বসে থাকা তার ননদের পাশে রাখল। মাথায় হাত রেখে বলল, ভালো মানুষের সাথে ভালোই হয়। শিউলি উদাস গলায় বলেন, মনটা এখনো দ্বিধায় ভুগছে। তালাকপ্রাপ্ত, বিষয়টা খোঁচাচ্ছে বারবার। অতীতকে তো আর অস্বীকার করা যায় না মা। আর কেউ কি যেচে পড়ে নিজের জীবনে সর্বনাশ ডেকে আনে? আমাদের নিবুরও তো কম সমস্যা নেই। এহেন কথায় মেয়েটার মাঝে কোন প্রতিক্রিয়া লক্ষ্য হয় না, তবে শিউলি আচমকা শক্ত গলায় বললেন, আমার মেয়ের সাথে কিভাবে তুলনা হয়? পরিস্থিতি কি এক? সেটাই তো বলছি। পরিস্থিতি কারো হাতে থাকে না। রত্না কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। কোন দ্বন্দ্ব ও চায় না। শিউলিও আর কিছু বললেন না। রত্না ছেলের বউ হিসেবে যথেষ্ট ভালো। তবে দিনশেষে রক্তের ভিন্নতায় সেই টানটা একটু কমই থাকে। ননদকে স্নেহ করলেও কে নিজের সংসারে আজীবন অবিবাহিত ননদের উপস্থিতি চায়? যদিও সে প্রতিষ্ঠিত, নিজের এবং মায়ের খরচ আরামে চালিয়ে যায়, তবুও প্রকৃতিগতভাবে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। রত্নাও এই ঝামেলা চায় না। নিজ থেকে ননদের জন্য সম্বন্ধ খোঁজাও নাকি তার জন্য লজ্জার বিষয়। তাই তো ভাগ্যের জোরে, তাবিবের খবর শোনামাত্র সে তৎক্ষণাৎ জবাব দিয়েছে। কথা বলেছে তার সাথে। মেয়েকে এখনো চুপ থাকতে দেখে শিউলি উঠে দাঁড়ান। রান্নাঘরে কাজ আছে যে, তবে যাওয়ার আগে বলেন, ওই যে গত বছর নীল জামাটা কিনলি না, ওইটাই পরিস, ভালে লাগবে। নিঃশব্দে মাথা দোলালো সে। শিউলি ফিরে যেতে গিয়েও কিছু একটা মনে করে থেমে গেলেন। চেহারায় তার আধার নেমেছে আকস্মাৎ। পিছু না ফিরেই নিভু গলায় বলেন, থাক, এইটা পরিস না। হাতাটা 3/4, তার চেয়ে বরং লালটা পর। ফুল হাতা আছে। মা চলে গিয়েছেন। ধীরে ধীরে ওর স্থবির নয়ন জোড়া নেমে আসে বাম হাতের উপর। কবজা থেকে কনুইয়ের আগ পর্যন্ত সে নজর বুলালো। দৃষ্টিগোচর হলো অস্বাভাবিক একটি দৃশ্য। কি করুন সেই হাতের দশা। গৌর বর্ণের সেই করতল যেন নিষ্ঠুর সময়ের সাক্ষ্য। শুভ্র ত্বকের উপর ছড়িয়ে রয়েছে ঘন কালসিটে ছায়া। অজস্র আঁচড় ক্ষতবিক্ষত করে ছুঁয়ে গেছে বারংবার।
গভীরভাবে নখ গেঁথে করা চিহ্নগুলো যেন কোন তীব্র মুহূর্তের মৌন চিৎকার। একরাশ আকুলতা, না বলা যন্ত্রণার অপ্রকাশিত প্রতিলিপি হিসেবে রয়েছে 5 আঙুলের অবিন্যস্ত ছাপ। একান্ত শরীরে এক শৈল্পিক নীরব ভাষা খচিত হয়েছে সেথায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। কালো কোট ও প্যান্ট তার পরনে। খোলা বোতামের কারণে ভেতরের সাদা শার্ট দৃশ্যমান। সুস্বাস্থ্য ও বলিষ্ঠ দেহের এক সুপুরুষ। শ্যাম বর্ণের নজরকাড়া চেহারা, খাড়া নাকের উপর রিমলেস চশমা ঠেকানো। একজন প্রতিষ্ঠিত, খ্যাত চিকিৎসক। ডাক্তার তানজিব সারোয়ার তাবিব। এই মুহূর্তে তার অবস্থান একটি ছিমছাম পরিপাটি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে। আশেপাশে নীরবে একবার জহুরি নজর বুলিয়ে নিল সে। তাদের উচ্চবিত্ত না বলা গেলেও উচ্চ মধ্যবিত্ত অবশ্যই বলা যাবে। যদিও এসবে তার কোন মাথা ব্যথা নেই, তবে বসার ঘরের প্রতিটি কোণেই যত্নের ছাপ স্পষ্ট। বেশ শৌখিন। তানজিবের ভালো লাগলো। সাথে আরও ভালো লাগছে সামনে বসা মা সমান মানুষটি। ভদ্র মহিলা, বেশ শালীন। তার কথাবার্তায় বিশেষ এক মাধুর্যতা রয়েছে। হেসে হেসে প্রতিটি শব্দ বলছেন। তাবিবের নিজের মায়ের কথা মনে পড়ে গেল। বাবা, তুমি তো কিছু নিচ্ছই না। মৃদু হাসার চেষ্টা করল তাবিব। আপনি এত ব্যস্ত হবেন না আন্টি। আরে ব্যস্ততা কিসের, আমি তো আরও ভেবেছি তানহা আসবে। ওর পছন্দের কত কিছু রান্না করলাম। যাওয়ার সময় ওর জন্য কিছু দিও দিব। মানা করবে না। তার মেয়ের জন্য এতটা স্নেহ দেখে মনটা পুলকিত হল। বিশাল এক পরিবার থাকতেও তার মেয়েটা একলা একলা বাবার ছত্রছায়ায় বড় হয়েছে। আপন মানুষদের মায়া মমতা পায়নি। এক ক্ষেত্রে হয়তো ভালোই হচ্ছে। তবে তাবিব যে কাজে আজ এসেছে সেটা করতে হবে এখন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ও দেরি করবে না। তাই হালকা কেশে বলল, আন্টি, আপনি তো জানেন, আমাদের বিষয়টা একটু জটিল। অনেক বোঝাপড়ার ব্যাপার আছে। আমি চাচ্ছিলাম কথা আগে বাড়ানোর পূর্বে যদি আপনার মেয়ের সাথে একটু একান্তে কথা বলার সুযোগ হতো। একান্তে কথাবার্তা? শিউলির মুখটা খানিক শুকিয়ে এলো বুঝি। তার মুখশ্রীর এই আকস্মিক পরিবর্তন ধরতে পেরে তাবিব বলল, আপনি দয়া করে বিব্রত হবেন না। আমি আমার লিমিটেশনস বুঝি। রত্নার সাথে একবার চোখাচোখি হতেই সে রাজি হতে বলল। উপায় না পেয়ে শিউলি কাষ্ঠ হেসে বললেন, আচ্ছা বাবা, আমার মেয়েটা মানুষের সাথে কম মেশে তো। অতশত কিছু বুঝে না, তাই ওর কোন কথা বা আচরণ ভালো না লাগলে কিছু মনে করো না। তাবিবের ভ্রু গুটিয়ে এলো সামান্য। শিক্ষক মানুষ আবার অসামাজিক কিভাবে হয়? অদ্ভুত। ও মাথা নেড়ে বলল, আচ্ছা। রত্না এগিয়ে এসে বলল, চলুন। চোখের সম্মুখে সবকিছু কেমন ঘোলাটে হয়ে আসছে। মসৃণ, শুভ্র কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মায়ের কথা মতো লাল জামা পরা পর্যন্তই তার দৌড়। এর বেশি এক ফোঁটাও কোন সাজসজ্জা করেনি সে। তবে এতক্ষণ স্থির থাকলেও কলিং বেলের আওয়াজ পাওয়ার পর থেকে তার সকল স্থবিরতা হারিয়ে গিয়েছে। পেলব ঠোঁট থেকে থেকে প্রকম্পিত হচ্ছে। চোখের মণি উদ্ভ্রান্তের মতো অস্থির, এলোমেলো দৃষ্টি ফেলছে বারংবার। হাঁপানি রোগীর মতো সে একবার লম্বা শ্বাস টেনে নিজের ডান হাতটা চোখের সম্মুখে তুলে অস্বাভাবিকভাবে কাঁপছে সেটি। এটি আপাত দৃষ্টিতে স্বাভাবিক না হলেও এই দৃশ্য তার কাছে এখন অতি পরিচিত। এই যে, যেমন হাজার চেয়ে বল প্রয়োগ করেও সে এই অবস্থাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। এমনটাই হয় সব সময়, বছরের পর বছর ধরে। কোন পরিবর্তন নেই। হাতটি থপ করে ছেড়ে দিল সে। সহসা খাট থেকে উঠে পড়ল পরপর। গিয়ে দাঁড়ালো খোলা জানালার পাশে। সময়টা এখন দুপুর হলেও মেঘেদের ঘনঘটায় বেশ বাতাস বইছে বাহিরে। তারও মাথার উপর ঘোমটা তোলা থাকলেও বায়ু এর ভেতর গলিয়ে প্রবেশ করে ছোট ছোট চুলগুলো অবাধ্যের ন্যায় উড়িয়ে দিচ্ছে। প্রকৃতির এই অশান্ত বদন যেন ওর মনের অবস্থার সাথে মিতালি করেছে। ও চোখ বুজে নেয়। কম্পনশীল হাতটি শক্ত করে দেবে যায় বাম হাতের উপর। এভাবেই সময় গড়ায়। অতঃপর হঠাৎই নিস্তব্ধতা চিরে কানে বাজে পুরুষালী গম্ভীর গলার স্বর। মিস নিবেদিতা ফারুকী নিবৃতা। চমকিত হয়ে তাকিয়েছে সে। সম্মুখে অচেনা, অজানা পুরুষ মানুষ দেখে শরীরটা কেঁপে উঠেছে আকস্মিক। অভিব্যক্তিতে জড়ো হয়েছে নিদারুণ জোরতা। কেমন চুপসানো মুখশ্রী নিয়ে আরেকটু সেটে গেল জানালার দিকে। একদম দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে। তাবিব ভ্রু কুচকায়। এরকম প্রতিক্রিয়া দেখানোর কি আছে? ওর নিজেরও অস্বস্তি হলো। একজন প্রাপ্তবয়স্কা যদি অন্য আরেকজন মানুষকে দেখে এমন গুটিয়ে যায় তাহলে কি কুণ্ঠিত বোধ করা স্বাভাবিক নয়?
রত্না নামের মেয়েটার উচিত ছিল ভেতরে এসে ওর সাথে পরিচয় করিয়ে দিয়ে যাওয়া, তাহলে হয়তো এরূপ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। কেমন নির্বোধের মতন দরজার সামনে ফেলে রেখে চলে গেল। মুহূর্ত গড়ায়, কিন্তু নিবৃতা তখনও মাথা নিচু করে, দুহাত মুষ্টিবদ্ধ করে জোরসর হয়ে আছে। তাবিবের বিরক্তি ধরে গেল। ও মৃদু গলা খাকারি দিয়ে বলল, আমি ডাক্তার তানজিব সারোয়ার তাবিব, তানহার বাবা। নিবৃতা প্রাণপণ চেষ্টা চালালো নিজেকে স্বাভাবিক করতে। এভাবে চলতে দেওয়া যায় না, নিজেকে শক্ত করতে চাইল। মুখ ফুটে কিছু বলতে গিয়ে অনুভব করল ওর কণ্ঠতালু সাহারা মরুভূমির মতো শুকিয়ে খা খা করছে। ও এক অক্লিষ্ট রোগ গলাধকরণ করল। টেনেটুনে গায়ের ওড়না আরেকটু ঠিক করে নিল। এই সবটাই নীরব চোখে পর্যবেক্ষণ করল তাবিব। ওর নাক মুখের অবস্থা বড়ই বিকৃত। ইচ্ছে করছে চেঁচিয়ে উঠতে। এখানে কি মস্করা হচ্ছে? ও আবারও কিছু বলবে তার আগেই একদম সরু, লহু লয়ের এক আওয়াজ কানে আসলো। ঠিকমতো বোঝাও যায় না, এত ধীরেও কেউ কথা বলে? অথচ ও জানলও না এটাই সর্বোচ্চ গলার জোর তার। দুঃখিত, আপনি ভেতরে আসুন। বোধশক্তি বোধ হয় এ যাত্রায় ফিরেছে, তিক্ত মন নিয়ে তাবিব ঘরে ঢুকল। মাঝারি আকৃতির ছিমছাম ঘর, বাহিরের সাজসজ্জা যতটাই শৌখিন, এই ঘরটা ঠিক তার চেয়েও বেশি মলিন। একটি বিছানা, পড়ার টেবিল, দুটো চেয়ার ও একটি দুপাল্লার আলমারি ছাড়া আর কিছুই নেই ঘর জুড়ে। সামান্য একটি আয়না মাত্রও নেই। আজকালকার যুগের মেয়ে মানুষ এত সাদাসিধাও হয়? তাবিবের মনটা তাচ্ছিল্য করে উঠল। প্রেমে প্রতারিত হওয়ার শোকে হয়তো সকল স্বাদ আহ্লাদ মিটে গিয়েছে। মানুষের মনে যতটা না দুঃখ না থাকে, মাঝে মাঝে তার বাহিরি দুনিয়ায় সেটার প্রতিফলন ঘটাতে তার চেয়েও বেশি পছন্দ করে। বসুন। একটি চেয়ার এগিয়ে দেওয়া হয়েছে। তাবিব কোন কথা ছাড়াই বসে পড়ল। তবে নিবৃতা এখনও এক নীরব যুদ্ধে মশগুল। নিজেকে একটু ধাতস্থ করার অভিপ্রায়। টেবিলের উপর একটি পানির বোতল ছিল। সেটাই কম্পিত হাতে তুলে নিল ও। নিবৃতা পেছনে ফিরে থাকলেও তাবিব বুঝল সে পানি খাচ্ছে। আশ্চর্য, এতটা ভীত হওয়ায় কি আছে? কোনোভাবে কি তাবিবকে কোন দানবীয় মানুষের মতো লাগছে? ওর চেহারায় কি বিরক্তির ছাপ স্পষ্ট? ও ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। বার কয়েক পলক ঝাপটে নিজেকে শান্ত করে নিল। মুখের অভিব্যক্তি ধীর ও স্বাভাবিকে এনে রাখল। এদিকে গলা ভিজতেই নিবৃতা একটু স্বস্তি পেল। ডান হাতটা এখনো থেকে থেকে কাঁপছে। সেটি সন্তর্পণে ওড়ানার ভাঁজে লুকিয়ে নিল। অতঃপর পিল পিল কদমে নিঃশব্দে গিয়ে বসল খাটের কিনারে। তাবিবের পুরোপুরি মুখোমুখি না হলেও কিঞ্চিত ডানদিক বলা যায়। তাবিব একজন স্পষ্টবাদী মানুষ। মানুষের চোখে চোখ রেখে তার কথা বলার অভ্যাস। ও যতটাই নির্ভীক ও দৃঢ়, এই মেয়ে দেখা যায় তার সম্পূর্ণ উল্টো। ব্যক্তিত্ব বোধ বলতে আদৌ কিছু আছে কি না, সন্দেহ। এর জন্যই তো জীবনের এরূপ বেহাল দশা হয়েছে। দেখুন, এত অস্থির হওয়ার কিছু নেই। আমি সোজাসাপটা কিছু কথা বলবো, যার সবগুলো আমার মেয়েকে ঘিরেই। আশা করি আপনার কোন আপত্তি নেই। নিবৃতা চোখ তুলে তাকায়নি পর্যন্ত। সামনে বসা পুরুষটি দেখতে কেমন সেটাও ও বলতে পারবে না। শুধু দৃশ্যমান রূপে সাই জানাতে ক্ষীণ গতিতে ডানে বাঁয়ে মাথা নাড়াল। যার অর্থ দাঁড়ায়, তার কোন প্রকারের সমস্যা নেই। এহেন ভাবমূর্তি দেখে তাবিবের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছালেও ও চুপ থাকল। ডাক্তারদের এত সহজে ধৈর্যচ্যুতি ঘটে না। ও মেয়েটার থেকে চোখ সরিয়ে নিল। এভাবে যদি তার স্বস্তি মিলে তাহলে তাতেই সই। ও গলার স্বর যথেষ্ট নরম করার চেষ্টা করে বলল, তানহার বায়োলজিক্যাল মায়ের সাথে আমার 10 বছর পূর্বেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে। স্পষ্ট কারণ যদি বলতে হয় তাহলে বলবো মতের অমিল ও জীবনধারার মধ্যে থাকা বিস্তর পার্থক্য। আমি তখন মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। জীবনে সংগ্রাম চলছিল। সেটার সাথেই উনি ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারেননি বলতে গেলে। কথার তালে তাবিবের নমনীয়তা হারিয়ে গেল। চোখের সম্মুখে পুরনো সেই কষাটে স্মৃতিগুলো মানসপটে ভেসে উঠতেই হাত দুটো মুষ্টিযুদ্ধ হয়ে এলো। মাথা নত থাকায় সেটা স্পষ্ট খেয়াল করল নিবৃতা। লোকটার এতই যদি সমস্যা হয়ে থাকে তাহলে সে বলছে কেন এসব? নিবৃতা কি শুনতে চেয়েছে কিছু? আপনি কি আরো গভীরতায় যেতে চান? তাবিব জিজ্ঞাসা করতেই নিবৃতা আবারও চুপ থেকে মাথা নাড়াল। সে শুনতে চায় না, কখনোই চায় না। এবার তাহলে, আমার বিয়ে করতে চাওয়ার কারণটা আপনাকে বলি। তাহলে হয়তো সিদ্ধান্তে এগোতে সুবিধা হবে। আর চোখে চাইল তাবিব। আশা ছিল এবার হয়তো কোন জবাব আসবে। কিন্তু না, তাকে আবারও হতাশ হতে হলো। তার তানহার মতো প্রাণোচ্ছল, হাসিখুশি মেয়েটা কিভাবে এই জড়বস্তুর ন্যায় একজনকে এতটা পছন্দ করে বসল? তাবিবের বুঝে আসে না। ও গোপনে এক শ্বাস ছেড়ে বলে, আমার এমবিবিএস শেষ হওয়া পর্যন্ত আমার বড় আপা দেশেই ছিলেন। তাই তানহাকে রাখতে অসুবিধা হয়নি তেমন একটা। দিনের বেলায় ফুপির কাছে আর রাতে বাবা।
এরপর উনি আমেরিকা পাড়ি জমালে তানহা একা হয়ে গেল, কিন্তু তখন আমি ছিলাম ওর সাথে। যেখানে যেতাম সাথে সাথেই রাখতাম। সেজন্যই ওকে দেরিতে স্কুলে দিয়েছি আমি। এখন সমস্যা হচ্ছে, আমার অস্ট্রেলিয়াতে ফেলোশিপের সুযোগ এসেছে। 2 থেকে 3 বছর লাগতে পারে। বরাবরের মতোই ইচ্ছে ছিল তানহাকে নিয়েই যাব। কিন্তু ও কেন যেন এবার বেঁকে বসল। দেশ ছেড়ে যাবে না। ও কখনোই এমন করে না। একদম শান্ত ও, কিন্তু এবারে ওর জেদ সব মাত্রা ছাড়ালো। ঠিক করলাম যাব না অস্ট্রেলিয়ায়। কিন্তু চেনাজানা সবাই খুব জোরাজোরি করল। অনকলজি ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে ফেলোশিপ। খুবই ভালো একটা সুযোগ। হাতছাড়া করা যাবে না। আমি তবুও তানহাকে রাজি করাতে পারি না। এই সময়ে আপা বললেন, বিয়ে করে নিতে। বাসায় অন্তত একজন থাকবে। উপরন্তু তানহা বড় হচ্ছে। এ সময়ে একজন মায়ের খুব দরকার। আমার মন মানছিল না। তবুও উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম। এরপরই আসল কথা বের হলো। তানহা মূলত আপনার জন্যই দেশ ছাড়তে চাচ্ছে না। কথাটা শুনতাই গোল গোল নয়ন দুটো মেলে এবারে তাকালো নিবৃতা। তাবিব ওকে উপেক্ষা করে বলল, আপনার সাথেও এতটাই এটাচ হয়ে গিয়েছে যে কোথাও যেতে রাজি নয়। এমনকি আমাকে ছাড়াও ও থাকতে পারবে। ভাবা যায়। ও জেদ ধরে বলল, বিয়ে করলে নিবেদিতা ম্যামকে করো। কখনো সামান্য মন খারাপ অবধি না করা আমারা মেয়েটা সেদিন কেঁদে ভাসালো। আমার সহ্য হয়নি সেটা। তাই কথা শুরু করতে বাধ্য হয়েছি আমি। তাবিব থামল। পুনরায় যখন কোন উত্তর পেল না তখন বলল, আপনি কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? নিবৃতা নিবে সাই জানানোর আগেই এবার তাবিব দৃঢ় গলায় বলল, আপনার মৌখিক স্বীকারোক্তি শুনতে চাই। আমি স্পষ্টতা পছন্দ করি। নিবৃতার অন্তঃস্থল সহসাই কাঁপল। লোকটা এত শক্ত কণ্ঠে কথা বলে কেন? ওর যে একটুও অভ্যাস নেই। কিন্তু এক না একদিন সেই গণ্ডি থেকে তো ওকে বের হতেই হবে। বরঞ্চ বিয়ে করার মতো অসম্ভব একটা সিদ্ধান্ত ও নিজেই নিয়েছে। এখন এর ভারসয় নেওয়াও শিখতে হবে। ও গলা ভিজিয়ে বলল, বুঝতে পেরেছি। মেয়েটার গলার স্বর এত নিচু। বেশি দূরে বসে নেই ও, তবুও যেন কান খাড়া না করে রাখলে শোনা দুষ্কর। কসবার সাথেই কি এভাবে কথা বলে না তাবিবের সাথেই এমন আচরণ করছে? এই যে আমি বললাম, বিয়ে করে স্ত্রী নিয়ে আসা ছাড়া তানহার দায়িত্বে কাউকে দেওয়া যাবে না। এতে আপনার মনে প্রশ্ন জাগেনি যে আমার পরিবারের বাকি সদস্যরা কোথায়? বিয়েটা যেহেতু তানহার জন্যই হচ্ছে, সেহেতু ওর বিষয় ছাড়া অন্য কোন কিছুর প্রতিই আমার আগ্রহ নেই। লঘু আঁচের কথাগুলো কানে এলো তাবিবের। না চাইতেও কেন যেন কথাটা ভালো লাগলো না, যদিও ভুল কিছু বলে নিষে। তানহার সাথে আপনার এত গাঢ় বন্ধন, নিশ্চয়ই কম বেশি জানা হয়েছে। ও নিজের স্থান অনড় রাখতে খুঁচিয়ে কথাটি বলল, তবে এবার ওকে আশ্চর্য করে দিয়ে নিবৃতা তৎক্ষণাৎ জবাব দিয়েছে। একজন শিক্ষিকা হিসেবে আমার সীমাবদ্ধতা ঠিক কতটুকু, সেটা আমার আয়ত্তে আছে। সাবলীল বলার ধরন, তবুও মনে হলো তাবিবের মুখের উপর উচিত জবাব ছুঁড়েছে সে। অথচ তার মা বলল, মেয়েটা কথাবার্তায় তেমন পটু নয়। তাবিবও পাল্টা আঘাত দিয়ে বলল, তাহলে আমাদের দুজনের জন্যই এ কথা স্পষ্ট রইল যে, এই সম্পর্কে তানহার অগ্রাধিকার সবচেয়ে বেশি থাকবে। বাকি সব সময়ের উপর ছেড়ে দেওয়া হবে। আশা করি এর বাহিরে আপনি আমার থেকে কিংবা এই সম্পর্ক সম্বন্ধে কোনরূপ ভ্রান্ত ধারণা ও এর থেকে প্রত্যাশা রাখবেন না। নিবৃতার মনে জমে থাকা ভয় ও সংশয় কিছুটা হলেও লাঘব হল। দুরুদুরু করতে থাকা বুকের ভেতরটা শান্ত হল। ছোট্ট করে বলল, আমার তরফ থেকে আপনিও আশ্বস্ত থাকুন। কোন জোরতা নেই। তাবিবের কথাগুলো শুনে তার মাঝে কিঞ্চিত উদ্বেগ, প্রশ্ন কিংবা মন খারাপের সামান্য লক্ষণ পর্যন্তও নেই। তার কি সত্যিই তাবিবের থেকে কোন চাওয়া পাওয়া নেই? সব তাহলে শুধুমাত্র তানহার জন্যই? এতটা গভীর মমত্ববোধ এক পরের মেয়ের জন্য যে, কেবলমাত্র নামের জন্য বিয়ে করতে রাজি? ভবিষ্যৎ কথা তাবিব জানে না, তবে ও এতটুকু বুঝল, এ মুহূর্তে নিবেদিতা ও তানহার মাঝে গড়ে ওঠা বন্ধনের গভীরত্ব ও স্পর্শ করে মাপতে পারবে না। এর জন্য সময় চাই। অনেকটা সময়। নিবেদিতা ফারুকী নিবৃতা নামক মেয়েটিকে কাছ থেকে জেনে পরখ করে তবেই ও কিছু বলতে পারবে। আর ঠোক গুনে গুনে 11 দিন পরই তাবিবের যাওয়ায় দিন তারিখ ধার্য করা হয়েছে। হাতে মোটেও সময় নেই। তাই সব আয়োজন দ্রুতই চলছে। আগত শুক্রবার বিয়ে এবং সেটা আগামীকালই। তাবিব যখন রাতে তার হবু শাশুড়িকে কল করল তখন রাত 10টা বাজে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়া আলাইকুমুসসালাম বাবা। কি অবস্থা? জি আন্টি ভালো। আপনি? এই তো বাবা। আসলে একটি কাজেই কল করা হয়েছে। আরে ইতস্তত করছো কেন? বলো। আসলে মিস নিবেদিতার জন্য যা যা লাগবে সেগুলো বলে তানহাই পছন্দ করে কিনবে।
শিউলি হেসে বললেন, হ্যাঁ, সেটাতে সমস্যা কোথায়? ও চাচ্ছিল যে উনিও যেন আমাদের সাথে যোগ দেন। শিউলি বেগমের মুখের হাসি মুছে গেল। সে যদি এখন বলে, মেয়ে তার কখনোই বাহিয়ে যায় না, তাহলে কি ছেলেটা বিশ্বাস করবে? স্কুলে যাওয়া আসার কাজে নিবৃতার জন্য রিকশা নির্ধারিত করা আছে। প্রতিদিন সময় মতো বাসা থেকে নিয়ে গিয়ে আবার ফেরত দিয়ে যায়। এ ছাড়া সে কোথাও যায় না। লোকসমাগমে যে মেয়েটার বড্ড ভয়। এখন উনি মানা করবেন কিভাবে? আসলো বাবা, ও তো তেমন একটা বাহিরে যায় না। এসব সম্পর্কে ওর কোন ধারণাই নেই। তোমরাই ভালো বুঝবে। মেয়ের সব বিষয়ে ভদ্র মহিলার একটা করে পিছুডাক রয়েছে। সমস্যাটা ঠিক কোথায়? তানহা উন্মুখ হয়ে তাকিয়েছিল। তাবিব নিরাশ হয়ে মাথা নাড়িয়ে মানা করতেই ওর ঝলমলে হাসি দপ করে নিভে যায়। গোমরা মুখে বলে, আমাকে দাও। তাবিব ইশারায় মানা করলেও ও শুনল না। অগত্যা মোবাইল বাড়িয়ে দিতেই তানহা বলে, নানুম্নি, এটা কিন্তু ঠিক না। আচমকা এই সম্বোধনে শিউলি নির্বাক বনে গেলে। এর আগে তানহার সাথে কখনো দেখা হয়নি, তবুও মেয়েটা সম্পর্ক বদল কিংবা তৈরি এত জলদি করে নিল। উনার মনটা উষ্ণ হয়ে উঠল। আদুরে স্বরে বললেন, হ্যাঁ নানুম্নি, কোনটা ঠিক না? আপনিই বলেন, এখনকার দিনে কেউ কি নিজের বিয়ের শপিংয়ে অনুপস্থিত থাকে? সবাই তো যায়। সবাই যায়? শিউলি হাস্যরস স্বরে জানতে চাইলেন। হ্যাঁ, তাহলে ম্যাম কেন যাবেন না? তাদের কথার মাঝেই ঘরে রত্না চলে এসেছে, চুপ থেকে যতটুকু বুঝল, তাতেই শাশুড়িকে ইশারায় রাজি হয়ে যেতে বলল। শিউলি মাথা নাড়িয়ে না বোঝাতেই রত্না মুখটা অসন্তুষ্ট করে চুপটি করে দাঁড়িয়ে থাকেন। শিউলি মাঝে থেকে বিপাকে পড়ে গেলেন। ওদিকে তানহা এখনো অনুরোধ করে চলেছেন। শিউলি এক শ্বাস ছেড়ে বললেন, আচ্ছা, তোমার ম্যাম যাবেন। এবার খুশি তো? তানহা লাফিয়ে উঠে। তাবিব ওকে হাতের ইঙ্গিতে শান্ত হতে বলতেই ও কোনোরকম বলে, অনেক খুশি। আমি আর বাবা সকাল সকাল ম্যামকে নিতে চলে আসব। আচ্ছা, চলে এসো। কল কাটতেই বিরস মুঝে বসে থাকেন শিউলি। মাথায় তার নানান চিন্তাভাবনা। ভয় লাগছে কেমন। রত্না পাশে বসে বলে, এত ভয় পেলে হবে মা? তুমি তো জানোই নিবুর অবস্থা। এই এক কথা বলে বলেই আজ নিবুর অবস্থা আরো নাজুক হয়ে গিয়েছে। অথচ ওর উচিত ছিল ঘুরে দাঁড়ানোর। শিউলি একবার মৃত দৃষ্টি মেলে দেখলেন রত্নাকে। অতঃপর মুখ ভার করে বলেন, চোখের সামনে না ঘটলে গায়ে লাগে না বৌমা। তোমার শ্বশুর কম চেষ্টা করেননি। রত্না দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এখন অন্তত নিবুকে শক্ত হতে হবে, ও নিজেই এই পথ বেছে নিয়েছে। ওকে তো কেউ জোর করেনি। রত্ত উঠে চলো গেল। যখন থেকে বিয়ে করে এই সংসারে এসেছে, তখন থেকেই ওর মনে হয়, নিবৃতাকে নিয়ে একটু অতিরিক্তই করা হয় এই পরিবারে। ছোট ছোট বিষয়কে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়। এত বছর হয়ে গেল, এখনো সেই মেয়ে স্বাভাবিক হয় না কেন? এতদিনে তো সব ভুলেও যাওয়ার কথা। এদিকে শিউলির বুকটা হাহাকার করে ওঠে। ওনার মেয়ে যে কেন ঠিক হয় না, এটা যদি তিনি কাউকে বলে বোঝাতে পারতেন। অনন্ত যে শুনতে চায় তার মনটা যদি সংবেদনশীল না হয় তাহলে কিভাবে বলবেন তিনি? সম্পূর্ণ অবগুণ্ঠিত অবস্থায় খাটের উপর বসে আছে নিবৃতা। ভাবমূর্তি বড্ড নিষ্পৃহ, যেমনটা সবসময় হয়ে থাকে। শিউলি পাশে চিন্তিত মুখে বসে আছেন। একটু পরপর ছোট ছোট নির্দেশনা দিয়ে চলেছেন। তানহার হাতটা শক্ত করে ধরে রাখবি সব সময়। এদিক ওদিক যাবি না। খারাপ লাগলে ওয়াশরুমে যাবি। খবরদার অন্য কোন চিন্তাভাবনা মাথায় আনবি না। আশেপাশে বেশি তাকানোর দরকার নেই। ঠিক আছে, মায়ের কথা মনে থাকবে তো? নিবৃতা আলতো করে মাথা নাড়ায়, শিউলির তবুও মন মানে না। তানহাদের সকাল সকাল আসার কথা থাকলেও মাত্র আসছে তারা। সন্ধ্যা পার হয়ে গিয়েছে। ধরণীতে পুরোপুরি আধার নেমে গিয়েছে ইতিমধ্যে। কি করার? তাবিব একজন ডাক্তার মানুষ। কখন কোন প্রয়োজন পড়ে যায়। অতঃপর অপেক্ষার অবসান ঘটাতে তাবিবের কল চলে এলো। নিচে আছে তারা। তানহা পৈপি করে বলে দিয়েছে, একেবারে বিয়ের দিনই সে বাসায় আসবে, তাই এখন নিবৃতাকেই একা বেরিয়ে যেতে হবে। শিউলি অস্পষ্ট স্বরে কিছু দোয়া পড়ে মেয়ের মাথায় ফু দিলেন। সাবধানে থাকিস মা, চিন্তা করো না। নিজের মাঝে ঘূর্ণিঝড় বয়ে গেলেও মাকে সান্ত্বনা দিতে সে ভুলল না। অতঃপর শ্বাসাটকে নিচে নেমে আসতেই দেখা হয় তানহার সাথে। লম্বা সবুজ রঙের ফতুয়া, ঢিলেঢালা প্লাজো ও মাথা হিজাব বেঁধে এসেছে তানহা। গোলগাল শ্যাম মুখটা ভীষণ মায়াবী দেখাচ্ছে। গাড়ি থেকে নেমে নিবৃতার অপেক্ষাই অস্থির ভঙ্গিতে পায়চারি করছিল ও। যেই দেখল কাঙ্ক্ষিত মানুষটি এসেছে অমনি ছুটে গিয়ে ঝাপটে ধরল। গলার স্বর টেনে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, ম্যাম। নিবৃতার রোগাটে, পাতলা শরীরটা ওর ভার না বইতে পেরে পিছনের দিকে হেলে পড়তে নিল, তবুও মুহূর্তে নিজেকে সামলে নিল ও, আগে হলে অবশ্য পারত না।
মনে আছে, প্রথম যেদিন ও এভাবে ছুটে এসেছিল সেদিন নিবৃতা টাল সামলাতে না পেরে পরেই ছিল নিচে। তবে হাত দিয়ে ঠেকিয়ে তানহাকে বাঁচিয়ে দিয়েছিল। সরল মনা বাচ্চাটার সেদিন ঠোঁট ভেঙে কান্না উগলে আসতে চেয়েছিল। কিভাবে যে নিবৃতা সামলালো, কিন্তু আজ এতদিন পর এসে সেই অভ্যাসটা এখনো জারি আছে আর নিবৃতাও মানিয়ে নিয়েছে। তানহার থুতনি ছুঁয়ে দিয়ে নিবৃতা বলে, আমার ঝিলমিলকে আজ অনেক সুন্দর লাগছে। তানহা চমৎকার করে হাসল প্রত্যুত্তরে। সদা হাসি খুশি ও প্রাণবন্ত থাকায় তানহাকে এই নামটি দিয়েছে নিবৃতা। কোন বিষণ্ণতায় ভোগা মানুষও যদি তানহার সাথে দুটো ক্ষণ কথা বলে, তাহলে তার মনটাও ভালো হতে বাধ্য। সেজন্যই বোধহয় নিবৃতা এতেটা মিশে গিয়েছে ওর সাথে। চলুন ম্যাম, দেরি হয়ে যাচ্ছে। গাড়ির ড্রাইভিং সিটে বসে এতক্ষণ লুকিং গ্লাসে সবটাই খেয়াল করেছে তাবিব। তানহার কথা শুনতে পেলেও সেই মানবীর গলার স্বর কানে আসেনি। অবশ্য যেভাবে কথা বলে, আসার কথাও নয়। ওরা দুজন গিয়ে পেছনে বসতেই তাবিব বলে উঠে, এটা কি হলো? বাবাকে তো তুমি ড্রাইভার বানিয়ে দিলে মা। তানহা হেসে বলে, এখন থেকে তুমি আমার আর ম্যামের পার্সোনাল ড্রাইভার বাবা। একদম 100% ট্রাস্টেড। পরপর বুড়ো আঙ্গুল উঁচিয়ে ইঙ্গিতে জানালো তানহা। তাবিব হেসে ফেলে, ওকে ম্যাডাম, আপনি যা বলেন। শপিং মল পৌঁছানোর পুরোটা রাস্তা অনর্গল কথা বলে গেল তানহা। সে কি কথা জমেছে তার, থামার শেষ নেই। নিবৃতা মাঝে মধ্যে উত্তর দিয়ে চলেছে, তবে সবই তাবিবের শ্রবণসীমার নিম্নে। ওর কেন যেন হতাশায় মাথা ব্যথা করে ওঠে। তানহাদের ক্লাসরুম বড় হওয়ায় মাইক ব্যবহার করতে হয়। সেজন্য রক্ষা, শিক্ষার্থীরা নিবৃতাকে শুনতে পায়। কিন্তু তাবিব, ও কি করবে? বিয়ের পর কি নিবৃতার উপর একটি ছোট মাইক লাগিয়ে দিয়ে ঘরের প্রতি কোণে স্পিকার বসাবে? এরূপ উদ্ভট চিন্তা মাথায় আসতে নিজের প্রতি বিরক্তি ধরে গেল ওর। গাড়ি থেকে নামার পর থেকে তানহার সরু হাতটা নিজের বা হাতে শক্ত করে ধরে আছে নিবৃতা। আশেপাশে যথেষ্ট মানুষের আনাগোনা। চোখ তুলে তাকাতেই কেমন দৃষ্টি ঝাপসা হয়ে আসে। মাথার মাঝে কেমন যেন করে। মনে হয় শত শত পোকারা কিলবিল করছে। শুধু ও আর ওর রবি জানে, প্রথম প্রথম স্কুলের পরিবেশের সাথে মানিয়ে নিতে ওর কি পরিমাণ কষ্ট হয়েছে। নিজের সাথেই নীরব এক যুদ্ধে ক্রমাগত লড়াই করছিল ও। বাবার ছায়া মাথার উপর থেকে হারিয়ে গেলে প্রত্যেক সন্তানকে এভাবেই জীবন সংগ্রামের সাথে অভ্যস্ততা গড়ে তুলতে হয়। চারপাশে এত মানুষের উপস্থিতি, তাদের উঁচু গলায় কথা বলা, সবই কানে বাজছে। ইচ্ছে করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে। পাশেই তানহা চপল পায়ে চলছে। তার চঞ্চল চোখ অস্থির ভঙ্গিতে চারপাশে ঘুরছে। আর তাবিব, সে এক হাত দূরে দাঁড়িয়ে মেয়ের দিক নির্দেশনা মেনে চলে এগোচ্ছে। নেভু ব্লু রঙের শার্ট ও কালো প্যান্ট পরনে। রিমলেস চশমার আড়ালে তীক্ষ্ণ জলজলে চোখ। সুপরিহিত পায়ে সে দৃপ্ত গতিতে হাঁটছে। দেখতে সত্যিই নজরকাড়া। তবে তাবিবকে যার একবার হলেও নজর চুরি করে দেখার কথা ছিল, সে ভুলেও চোখ তুলে তাকায়নি। একবারও না। দুদিন আগেও যার জীবনের একটি সত্য সম্পর্কে জেনে তাবিবের রুচি উঠে গিয়েছিল, আজ সেই মানুষটার উপরই ঘুরে ফিরে তার ভাবনারা এসে থামছে। আশ্চর্য, ও আর চোখে তাকায়। মেয়েটা কেমন মাথা নিচু করে হাঁটছে। দেখে মনে হচ্ছে তানহার কদম যে দিকে এগোচ্ছে, সেটা অনুসরণ করেই সে পা আগে বাড়াচ্ছে। ভ্রু কুঁচকে আসে। এমন অদ্ভুত আচরণ করার কি অর্থ? বাবা, এ দোকানে যাব। আচ্ছা। বর্ষর একটি দোকান। তাবিবদের দেখেই কর্মচারীগণ ব্যস্ত হয়ে পড়েছেন। চেয়ার এগিয়ে দিচ্ছেন, অত্যাধিক আগ্রহ প্রকাশ করে নিজেদের পণ্যগুলো প্রদর্শন করছেন। তাবিব ওদের দুজনকে দেখিয়ে বলে, যেটা ভালো লাগে সেটাই দেখাবেন। সেলসম্যান বিস্তর হেসে বলেন, আচ্ছা স্যার। তানহা বিস্ময় নিয়ে সব দেখছে। ছোট মানুষ, সে যা দেখে তাই ভালো লাগে ওর। ও বলে উঠে, ম্যাম কোনটা ভালো লাগছে আপনার? তানহার তখনও আঁকড়ে ধরে নিবৃতা। কানের কাছে ফিসফিস করে বলে, তোমার যা ভালো লাগে তাই। বলে, আপনি কিছু পছন্দ করবেন না? আমি এগুলো বুঝি না ঝিলমিল। আমারটা ভালো না লাগলে? তোমার সবকিছুই আমার ভালো লাগে এবং লাগবে। তানহার কি আর কিছু শোনার প্রয়োজন পড়ে? ও নেমে পড়ে কাজে। একের পর এক কাপড় ও শাড়ি নামাতেই থাকে। সম্মতির আশায় যেটাই নিবৃতাকে দেখায়, নিবৃতা নির্দ্বিধায় মাথা কাত করে সায় জানায়। এতক্ষণ চুপটি করে মোবাইল হাতে নিয়ে বসে থাকলেও নীরবে সবটাই লক্ষ্য করে গিয়েছে তাবিব। ও বুঝল এভাবে রাত পোহাবে। তার মেয়েটা কোন সিদ্ধান্ত নিতে পারবে না আর তার হবুমা? সেও এক নির্বোধ। নয়তো তাবিবের কোন পরোয়াই সে করে না। তাই বিয়েতে সে কি পরল, কিভাবে সাজল, এ নিয়ে তার কিঞ্চিত পরিমাণও মাথা ব্যথা নেই। কিন্তু তাবিব তো বিবেকবুদ্ধি সম্পন্ন মানুষ, তার দায়িত্ব কর্তব্য রয়েছে। ও এড়িয়ে যেতে পারবে না। তাই এক তেতো শ্বাস ছেড়ে উঠে এলো।
দোকানি তখনই একটি মেরুন রঙের লাল কাতান বের করছিল। তাবিবের চোখে সেটাই বিঁধল। আঙুল তাক করে বলল, এটাই। বাবা সাহায্য করতে এসেছে দেখে তানহা খুশি হল। শাড়িটা দেখে তার নিজেরও পছন্দ হয়েছে। এরপর আর কি, বধূশক্তিহীন নিবৃতা, দায়িত্বপরায়ণ তাবিব ও ঝিলমিলে তানহা মিলে বিয়ের প্রায় সব কেনাকাটাই ঘুরে ফিরে শেষ করল। তাবিব সব পছন্দ করেছে, তানহা সবটাতে সাই জানিয়েছে, আর নিবৃতা, ও কেবল নামমাত্রই উপস্থিত ছিল। অবশেষে ওরা গিয়ে ঢুকল গয়নার দোকানে। এই সমাজে নববধূকে স্বর্ণ দেওয়া কেমন বাধ্যতামূলকই, সেটা পূরণ করতেই এখন এখানে। প্রথমে ওরা আংটি দেখছিল। তাবিবের পছন্দ করা একটি আংটি এগিয়ে দিল নিবৃতার দিকে। সাইজটা একটু দেখুন। তাবিব অন্য পাশে চলে যেতেই জোরতা কাটিয়ে ডান হাতটা উঁচু করে কাচের টেবিলের উপর রাখল নিবৃতা। আংটিটা ঠিকমতোই আঙুলে সেটে গেল। সোনার মাঝে কয়েকটি হীরের পাথরও রয়েছে। এরকম ধরনের আংটি খুব কমই দেখা যায়। এদিকে তাবিব বালা পছন্দ করছিল। ছোটবেলায় মাকে সবসময় দেখত হাতে বালা পরে থাকতে। প্রথম বিয়ের সময় সামর্থ্য ছিল না। এবার যেহেতু আছে তাহলে মায়ের পছন্দও কিছুটা অনুসরণ করা যাক। ও নিশ্চিত, আজ মা থাকলে নিবৃতাকে নিজের হাতেরটাই বোধহয় খুলে পরিয়ে দিতেন। এক জোড়া পছন্দ হতেই ও সেলসম্যানকে বলে, উনার জন্য ঠিক সাইজটা বের করুন। তখনই হঠাৎ করে মোবাইলে মেসেজের শব্দ হলো। সেটার উত্তর দেওয়ায় ও ব্যস্ত হয়ে পড়ল তাবিব। সেটা দেখে সেলসম্যান নিজেই বালা জোড়া নিয়ে চলল নিবৃতার দিকে। নিবৃতা তখন কোন খেয়ালে যেন ডুবেছিল। মস্তিষ্ক তখন এলোমেলো। তখন হঠাৎ করেই হাতে স্পর্শ পেতেই ও চমকে গিয়ে আতঙ্ক নিয়ে চাইল, সম্মুখে একটি অচেনা লোক দাঁড়ানো। ওর হাতটা কেমন শক্ত করে ধরে আছে। দ্বিতীয় কোন ভাবনা এলো না মাথায়। তৎক্ষণাৎ নিবৃতা প্রবল বেগে হাতটা ছাড়িয়ে কয়েক পা পিছু সরে গেল। আচমকা এরকমটা হওয়াতে উপস্থিত সকলেই অবাক হয়ে তাকালো এদিকে। সেলসম্যান লোকটা এরূপ আচরণে হতবিহ্বল হয়ে চাইল। কি হলো? সে তো তার কাজটাই করছিল। তানহা দ্রুত গিয়ে নিবৃতাকে ধরল। তাবিব এখানে আসার পথেই ছিল। সমস্তটা ওর চোখে পড়েছে। লোকটার হাত ধরা ওর নিজেরও পছন্দ হয়নি। উচিত হয়নি তার। নিবৃতাকে দেখে বোঝা উচিত ছিল, সে একজন রক্ষণশীল মানুষ। কিন্তু নিবৃতা, এতটা জোরালো প্রতিক্রিয়া? ও মনোযোগ দিয়ে দেখল মেয়েটাকে। কেমন মাথা নিচু করে জোরে জোরে শ্বাস ছাড়ছে, রোগাটে শরীরটা থেকে থেকে কাঁপছে। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, আমি আমার কাজই করছিলাম। লোকটা বারংবার দুঃখিত বললেও নিবৃতা নিরুত্তর রইল। তাবিব পরিস্থিতি সামলাতে এসে বলল, আমার জন্য অপেক্ষা করা উচিত ছিল আপনার। সরি স্যার। তাবিব মাথা ঘুরিয়ে তানহার দিকে তাকিয়ে বলল, তোমরা গাড়িয়ে গিয়ে বসো, বাবা আসছি। আচ্ছা। নিবৃতাকে ধরে নিয়ে তানহা বেরিয়ে গেল। আর সেদিকেই নিষ্পলক চোখে তাকিয়ে রইল তাবিব। মেয়েটা কেমন যেন আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাকি গয়নাটুকু ও কিছু খাবার কিনেই চলে এসেছিল তাবিব। এখন তারা নিবৃতাদের বাসার নিচে। সবাই গাড়ি থেকে নেমে আসতেই তাবিব ব্যাগগুলো বের করে। সেগুলো নিবৃতার দিকে এগিয়ে দেওয়ার আগেই তানহা বাবার কাছে ফিসফিস করে বলে, তুমি ব্যাগগুলো উপরে দিয়ে আসো বাবা। ম্যামের ভারী জিনিস তুললে পিঠে ব্যথা হয়। এতটুকুন মেয়ে তার এখন অন্যের সুবিধা অসুবিধাও বোঝে। তাবিবের গর্ব হল। ও স্মিত হেসে মাথা নাড়ায়। তানহা গিয়ে বিদায় জানাতেই নিবৃতা বলে, উপরে আসো। ও হাসতে হাসতে বলে, কাল এসে একেবারে আমার কাছে নিয়ে যাব। উত্তরে নিবৃতা চুপ করে রয়। গাড়িতে চুপটি করে বসে থাকো, বাবা আসছি। ফ্ল্যাট পর্যন্ত আসার রাস্তা অসহ্য নির্বতায় ডুবন্ত ছিল। শিউলি বাসার দরজা খুলতেই নিবৃতা আর কোনকিছুরই তোয়াক্কা না করে এক ছুটে ঘরে চলে যায়। এখন ভদ্রতা দেখানোর অবস্থায় সে নেই। কোনোমতে কক্ষের দরজা লাগিয়েই ও টেনেটুনে বোরকা খুলল। বক্ষ কেমন সবেগে উঠানামা করছে। শব্দ করে এক একটা শ্বাস পড়ছে। কম্পিত ডান হাতটা ও তুলল সম্মুখে। কিক্ষণ এক দৃষ্টিতে শূন্য অনুভূতিতে চেয়ে থেকে চপল পায়ে ওয়াশরুমে গেল। হাতে সাবান মেখে বেসিন থেকে স্ক্রাবার নিয়ে বিরতিহীন ঘষে গেল জায়গাটি, যেন কোন লেগে যাওয়া অতীব নোংরা কিছু সে পরিষ্কার করছে। চোখ মুখের অবস্থা উন্মাদ, উদ্ভ্রান্তের ন্যায়। অতঃপর যখন চামড়া উঠে রক্ত বেরোলো তখন গিয়ে থামল ও। থরথর করে উঠা হাতে এলোমেলো চুলগুলো বাঁধল। ঘর্মাক্ত, লাল হয়ে আসা মুখে বড় বড় কয়েকটা পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। পায়ে যেন বল নেই এক বিন্দু পরিমাণ।
শরীর কেমন অসাড় হয়ে আসছে। কোনোমতে বিছানার কাছে পৌঁছেই তার কিনার ঘেঁষে বসে পড়ল মেঝেতে। দুহাঁটু জড়ো করে মুখ গুজে দিল সেথায়। একসময় বিড়বিড় করে এলোমেলোভাবে একচিত্তে বলতে থাকল, ঘৃণা করি আমি, ঘৃণা করি, অসহ্য অসহ্য, নোংরা। বাতাবরণে ভারী কি স্বরের আর্তনাদ ছড়িয়ে পড়েছে। থেমে থেমে জোরালো নিঃশ্বাসের শব্দ প্রকট হচ্ছে। ঘরের মেঝেতে পড়ে একজন ভীষণ করে তরপাচ্ছে। পা দুটো ছটফট করছে অসহনীয় পীড়ায়। থেমে থেমে মুখ নিয়ে গোঙানির মতো শব্দ হচ্ছে। সফেদ টাইলসের মেঝে নিষ্ঠুরভাবে লাল তরলে ছেয়ে গিয়েছে। নিচে পড়ে কাতরানো মানুষটার দিকে হিংস্রাত্মক মনোভাবে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে একজন ব্যক্তি। চোখ দুটো তার আরক্তিম, চোয়াল পাথরে শক্ত। হাতে বড় একটি বটি পাকড়াও করে রাখা। সেটি চুইয়ে চুইয়ে তাজা গরম রক্ত বিন্দু বিন্দু আকারে গড়িয়ে পড়ছে। চোখের পলকে অবিশ্বাস্যকর একটি ঘটনা ঘটে গিয়েছে এখানে। আর এই ভয়াল দৃশ্যটির সাক্ষী এমন একজন ধারণ করল যার এরূপ কিছু দেখা মোটেও উচিত হয়নি। দরজার আড়াল থেকে এক জোড়া হতবিহ্বল, অচল চোখ দেখে নিয়েছে পুরোটা। পরপর প্রবল মানসিক ধাক্কায় নিজের শরীরের ভারসাম্য হারিয়ে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল ও। কম্পিত হাতটি এগিয়ে দিয়ে দুর্বল কণ্ঠে ডেকে উঠতে চাইল কাউকে, কিন্তু সম্ভব হল না। সবেগে চলা হৃৎপিণ্ডটি খেই হারিয়ে ফেলল সহসা। ধপ করে মুখের ওপর পড়ে গেল শরীরটি। মস্তিষ্ক অস্থির হলেও চোখ দুটো বন্ধ হল না। অনবরত গড়িয়ে পড়া অশ্রুর ঝাঁটে দৃষ্টি ঝাপসা হয়ে গেল। চেতনা না লোপ পাওয়ায় সে দেখে গেল একের পর ঘটতে থাকা সব অশুভ, মর্মান্তিক দৃশ্যাবলী। ঘুমের মধ্যেই ছটফট করছে সে। বিড়বিড় করে অস্পষ্ট স্বরে কি যেন বলে চলেছে অনবরত। ফর্সা মুখটা আতঙ্কে লাল হয়ে আছে। ঘামে ভিজে জবজবে হয়ে গিয়েছে পুরো শরীর। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। নিবু, এই নিবু, ডাকটা কানে বাজছে, কিন্তু সে চাইলেও জবাব দিতে পারছে না। চোখের পাতা আরও এঁটে যাচ্ছে। ঠোঁট ফুঁড়ে অস্ফুটে কান্নার শব্দ গলিয়ে আসে এক প্রকার। মেয়ের অবস্থার সাথে অপরিচিত নন শিউলি, তবুও প্রতিবারই তিনি ভয় পেয়ে যান। মায়ের মনটা এখনো শক্ত হয়ে উঠতে পারেনি। হাতে বল আসে না। গুমট অনুভূতিতে তার চোখে অবাধ জলেরা এসে ভিড় জমায়। উনি আবারও কিছু বলবেন তার পূর্বেই একটি জোরালো হাত টেনে বসায় ঘুমন্ত নিবৃতাকে। সাথে সাথেই ঝটকা দিয়ে উঠে তার সমস্ত সত্তা। বল হারিয়ে শরীর পুনরায় ছেড়ে দিতেই শক্ত করে ধরে রাখে রত্না। নিজেকে সামলাও নিবু। নিভু নিভু চোখে তাকায় সে। বুঝে উঠতে পারছে না কিছু। রত্না ওর ভেজা গাল মুছিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে। শিউলি আর কিছু বলেন না। এখন কথা ওঠালেই কথা বাড়বে। আজকের দিনটায় অন্তত পুরনো কোন প্রসঙ্গ না টানাই ভালো। এক দীর্ঘশ্বাস ছেড়ে খাট থেকে উঠে পড়েন তিনি। রত্নাকে উদ্দেশ্য করে বলেন, তুমি একটু দেখো, আমি রান্নাঘরে যাই। রত্না মাথা নাড়িয়ে সাই জানাতেই শিউলি চলে গেলেন। রত্না এবারে নিবৃতার স্থবির মুখটা আর চোখে দেখে সরে এলো। ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে নিবৃতা। সামনেই একটি লাগেজ নামানো। নিবৃতার প্রয়োজনীয় বিষয়াদি, জিনিসপত্র তোলা হচ্ছে সেখানে। রাতে পুরোটা করে শেষ করতে পারেনি রত্না। এখন সেটার কাজ করতেই লেগে পড়ল, তবে থামল না ওর মুখ। নতুন জীবনে আজ পা রাখতে যাচ্ছ নিবু। নতুন মানে বুঝো তো? একদম আলাদা কিছু। অতীতের কোন স্পর্শ সেখানে থাকে না। যদি থাকতো তাহলে সেটাকে নতুন বলতো না কেউ। এই ধরো, তুমি একটা চকচকে, নতুন কাপড় কিনে আনলে। অথচ তোমার কাছে হুবহু দেখতে ওরকমই একটা জামা আছে। আগে পরেছ। এখন ওই জামার পরিবর্তে যদি নতুনটা পরে ঘুরে বেড়াও, কেউ কি কোন পার্থক্য বের করতে পারবে? কাপড়টা কি তার কোন মূল্যায়ন পাবে? স্বাভাবিক উত্তর হচ্ছে, না। কোন পরিবর্তন লক্ষিত হবে না। তোমার ক্ষেত্রেও সেটা। আজ থেকে মা কিংবা আমাকে, কাউকেই তুমি কাছে পাবে না। সম্পূর্ণ ভিন্ন দুটি মানুষের সাথে তোমার জীবন জড়িয়ে যাবে। তাদের সাথেই তোমার সমস্ত সময়টা কাটবে। এখন সেখানেও যদি একই ব্যবহার করো তাহলে হবে? তোমায় কে সামলাবে, কে বুঝবে? এই দেখো আমাকেই। তোমার ভাই কিংবা মা যেমনভাবে তোমাকে আগলে রাখে, বোঝে, সেটা কি আমি পারি? পারি না, কারণ এর গভীরতা আমাকে ছুঁতে পারে না, কারণ আমি ছিলাম না তখন। তোমার ওই নতুন দুটো মানুষও তোমায় পারবে না বুঝতে। তার মাঝে তানহা হলো ছোট। ও তো জটিল কিছু ও বোঝে না। তোমার এমন অস্বাভাবিক আচরণ যদি ও দেখে, তাহলে কি কিছু করতে পারবে? উল্টো তোমার প্রতি ওর বিতৃষ্ণা না এসে যায়। আর তাবিবের কথা বললে, সে একজন পুরুষ মানুষ। দু একদিন বুঝলেও, পরে যখন স্বার্থে টান লাগবে তখন তারও ভালো লাগবে না। অযথা ঝামেলা কে চায়? তোমাদের পছন্দের বিয়ে হলে এক কথা ছিল, এখানে তো পুরো সমঝোতা চলছে।
এভাবে তোমার নতুন জীবনে কোন ভালো পরিবর্তন তো আসবে না, বরং তোমার জন্য সবকিছু আরো কঠিন হয়ে পড়বে। এখন বলতে পারো, বিয়ে করার প্রয়োজন কি ছিল? তাহলে বলি, সারা জীবন কি একইভাবে কাটিয়ে দিবে তুমি? আচ্ছা, তোমার কথা না হয় বাদই দিলাম। বয়স কম, সময় আছে। কিন্তু তোমার মা, উনি বার্ধক্যে চলে এসেছেন। আগে বাবাকে নিয়ে চিন্তা ছিল। এখন উনি না থাকলেও তুমি আছো। বাবার মতন করে উনি তোমাকে সামলাতে পারেন না। মা তো, তাই খারাপ লাগে। মনে মনে প্রচণ্ড চিন্তা করেন। রক্তচাপ বেশি হয়, রাতে ঠিকমতো ঘুম হয় না। নিজের আরাম বাদ দিয়ে দেখেন মেয়ে তার ঠিকমতো ঘুমাতে পারছে কিনা। এগুলো ঠিক কতদিন করা যায়? এরপর যখন মা না থাকবেন, তখন তোমাকে কে দেখবে, কে বুঝবে? তাই সময় থাকতেই নিজেকে সামলে নাও। শুরু থেকে আবার সবকিছু শুরু করো। মাথা নত করে ভাবির কথাগুলো শুনে যাচ্ছিল নিবৃতা। ভাবি কি মনে করে? নিবৃতা এগুলো ভেবে দেখেনি? নিজের মনটা তো সেই কবেই মরে গিয়েছে। তবুও সবকিছু বিবেচনা করেই বিয়েতে রাজি হয়েছিল ও। বাবা তো ওকে বলেছিলেন, মেয়েকে কখনো বিয়ে দিবেন না তিনি। সেই আশা ও ভরসায় নিবৃতা একটু হলেও ভালো ছিল। কিন্তু সেই ভালো থাকাটুকুও বাবা নিজের সাথে নিয়ে চলে গিয়েছেন। এরপর থেকেই নিবৃতা বুঝে গিয়েছে ও বেশিদিন আর নিজের মতো করে থাকতে পারবে না। হলো তাই, ও প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। কেউ কি চায় এরকম অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে? কতবার ভেবেছে সবাইকে শান্তি দিয়ে চিরদিনের জন্য চলে যাবে। ওর শরীরের প্রতিটি কোণ জানে, ওর এক এক যন্ত্রণার খবর। কিন্তু সেই কাজটা যে মহাপাপ। এই জীবনে নিবৃতা এক ফোঁটা শান্তি পেল না। সুখ কাকে বলে বুঝল না। এখন সেই দুনিয়াতেও যদি নিজের জন্য আগে থেকে জাহান্নাম বানিয়ে নেয় তাহলে ও যাবে কোথায়? সেই ভয় থেকেই ও নিরুপায় হয়ে থেকেছে। অন্তঃস্থল চিরে এক দীর্ঘশ্বাস বের হয়। মুখ ফুটে কোন শব্দ উচ্চারিত হয় না। রত্না কাজ শেষ করে এসে নিবৃতার থুতনি ছুঁয়ে দিয়ে নরম গলায় বলে, কিছু মনে করো না, ভাবির তোমাকে নিয়ে চিন্তা হয়, তাই এভাবে বলে। হঠাৎ চোখ যায় নিবৃতার হাতে। রত্না সেটা দেখে হেসে ওঠে। কি রং হয়েছে তোমার মেহেদির! ইস, স্বামীর অঢেল সোহাগ পাবে বলে রাখলাম। নিবৃতার চোখ সহসাই চলে গেল তার হাত জোড়ার দিকে। টকটকে খয়েরি রঙে রাঙ্গা হয়ে উঠেছে শুভ্র ত্বক। গতকাল রাতে শিউলি ওকে স্বাভাবিক করে ঘরের বাহিরে নিশে আসার পর রত্না এক প্রকার জোর করেই ওর শীর্ণ হাত দুটোতে মেহেদি পরিয়ে দিয়েছে। বিয়ের কনের হাত ফাঁকা থাকলে মানায়? হাত মুখ ধুয়ে নাও, নাশতা করে তৈরি হতে হবে তোমাকে। একদমই সময় নেই হাতে। রত্না চলে গেল। নিবৃতা তখনও নির্নিমেষ দেখে চলেছে নিজের হাত দুটোকে। স্বামী সোহাগ, হয়তো স্বাভাবিক জীবনে মেয়েদের সবচাইতে চাওয়া একটি জিনিস। অথচ অস্বাভাবিক নিবৃতা চায় ঠিক তার উল্টো। কোনোভাবে যদি তাবিব ওকে ঘৃণা করত তাহলে কতই না ভালো হতো। আচ্ছা, সে যখন নিবৃতার বিষয়ের শুনল, তখন কি এটা ভেবে নাক সিটকায়নি যে একজন ভাঙ্গাচোরা মেয়ে তার স্ত্রী হবে? একটা মৃতপ্রায় মন নিয়ে সংসার করতে হবে। লোকটা কি ভেবেছিল, নাকি মেয়ের জন্য সবটা মুখ বুজে সহ্য করে নিয়েছে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বিয়েতে কোন আড়ম্বরতা নেই, একদম সাদাসিধে সব আয়োজন। কোন এক কারণে তাবিবের পরিবার থেকেও নেই আর নিবৃতা? তারা কোন এক সময়ে চেনাজানা সকলের থেকে দূরে সরে এসেছিল। বাদ জুম্মা, বরযাত্রী হিসেবে তাবিব তার মেয়েকে নিয়েই এসেছে। সাথে আছেন কাজী সাহেব। শিউলি ও রত্না বেশ সমাদর করছেন তাদের। তবে এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি যে, সে হলো ছোট সদস্য তানহা। মেয়েটার মুখ থেকে হাসি সরছেই না। নিবৃতার সাথে মিল করে ভারী কাজের মেজেন্টা রঙা কামিজ পরেছে সে। আর তাবিব পরেছে সাদা পাঞ্জাবি। ক্লিন শেভ করা চোয়াল, জেল দিয়ে একদম পরিপাটি করা চুল। বরাবরের মতো চোখে রিমলেস চশমা এঁটে রাখা। মুখবৈয়ব গম্ভীর, বিশেষ ভাবাবেগ নেই। দ্বিতীয় বিয়ে, দ্বিতীয়বারের মতো এই ৩২ বছরের জীবনে আরেক নারীর সাথে জড়িয়ে যাচ্ছে সে। ভাবতেই যেন কেমন লাগছে। তেতো এক অনুভূতি। ওর মনে পড়ে যায় পুরনো দিনের কথা। সদ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া তরুণ তাবিব। সর্বদা মুখে চওড়া এক হাসি নিয়ে ঘোরা প্রাণোচ্ছল ছেলে। প্রাণবন্ত তার চোখ দুটো ঝলমল করত বেশ। জীবনে দুঃখ কষ্টের উপস্থিতি থাকলেও তাদের তেমন একটা তোয়াক্কা করত না ও। নিজের মতো করে বাঁচত, হাসি খুশি থাকত। অতঃপর একদিন এলো জীবন মরণের সময়। সেই অপরিপক্ক বয়সে ঠিক সেরকমটাই মনে হয়েছিল তাবিবের।
বর্তমানে এর কথা ভাবলে নিজেকে কষে কয়েকটা লাগাতে মন চায়। সবে মাত্র বয়স 20, আইনানুযায়ী বিয়ের বয়স হয়নি। তবুও বন্ধুদের সাথে মিলে টাকা খরচ করে কাজ সেরেছিল। বুকের মাঝে কি যে উথাল পাতাল করা অনুভূতি। তখনও পরিপূর্ণ গোঁফ গজায় নি ঠোঁটের উপর। অথচ নিজের কাঁধে সম্পূর্ণ আরেকজনের দায়িত্ব বহন করে নিল, যার জন্য তখনও ও তৈরি ছিল না। তাই তো ভার সইতে না পেরে একসময় করুণভাবে মুখ থুবড়ে পড়ল। একদম সর্বস্ব গুড়িয়ে গেল। এরপর আর সোজা হতে পারেনি। ছুটে গেল সব। কিন্তু আজ আবারও সময়ের দাবিতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তবুও সব কেমন আলাদা। তাবিবের অনুভূতি কেমন অসার হয়ে এসেছে। কিছু বুঝতে পারছে না। ও শুধু জানে, তার মেয়েটার জন্য সুখ নিতে এসেছে ও আজ। এখন এই সুখের ভার সইতে যা যা করার, তাবিব না হয় ঠিক তাই করবে। এবার ও ব্যর্থ হলে নিজের সাথে সাথে মেয়েটাকেও অবর্ণনীয় কষ্ট দিয়ে ফেলবে, যেটা এক বাবা হয়ে ওর পক্ষে অসম্ভব। কাজী তখন কাগজপত্র ঠিক করছিলেন। পরিবেশ বেশ থমথমে। মানুষ নেই বেশি। কি কথা হবে? তবুও দায়িত্ববোধ থেকে তাবিব বলল, বড় ভাইয়া তো উপস্থিত নেই, তবে কি ভিডিও কলেও জয়েন করবেন না? ছেলের কথা উঠায় শিউলির মুখটা চুপসে গেল। কিভাবে বলবেন, তাবিবের সাথে বিয়ে হওয়ায় নিভান খুশি নয়। নিজের বোনকে বিয়ে যদি দিতেই হতো তাহলে ও সময় নিয়ে আরো ভালো সম্বন্ধ খুঁজে আনত। কোন তালাকপ্রাপ্ত, এক বাচ্চার বাবা নয়। এই নিয়ে বেশ মনমালিন্য হচ্ছে। স্ত্রী রত্নার সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছে ও। আর বলবেন না ভাইয়া, ওর যেই কাজের চাপ, চেয়েও সময় বের করতে পারেনি। মিটিংয়ে আছে। ও বলেছে সময় করে আপনার সাথে কথা বলে নিবে। কিছু কিছু বিষয় এতটাই গুরুত্বপূর্ণ হয় যে, কোন অজুহাতই এর বিপরীতে কাজে আসে না। এই বিষয়টাও ঠিক তেমন। তাবিব বুঝল মূল ঘটনাটি ভিন্ন। তাই সে আর ঘাটাতে চাইল না। আগ বাড়িয়ে কিছু জানার কৌতূহল ওর সময়ের সাথে বেশ কমে এসেছে। তাই মৃদু মাথা নেড়ে বলে, নো প্রবলেম। শাশুড়িকে উদ্ধার করতে মাঝ থেকে রত্না মিথ্যে বলে বসল। তবে আর করারই বাকি আছে। এরই মাঝে কাজী জানালেন তার কাজ শেষ। কথাটি শুনতাই তানহা লাফিয়ে উঠল। বাবা, আমি কবুল বলা দেখব। ম্যামের কাছে যাই? আচ্ছা। তাবিব অনুমতি দিতেই রত্নার সাথে অন্দরে ছুটল তানহা। নিবৃতা তখন খাটের মাঝখানে বসে। শিউলি যেভাবে বসিয়ে রেখে গিয়েছিলেন, ঠিক সেভাবেই আছে ও। কিঞ্চিত নড়চড় অবধি করেনি। পরনে সেই মেজেন্টা রঙের শাড়ি। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। বড় বড় চোখ দুটোতে কাজলের প্রলেপ। হাত ভর্তি চুড়ি, কানে ঝুমকো, নাকে ছোট একটা নথ ও গলায় সোনার হার। মাথায় লাল রঙের চুনরি। দেখতে অপূর্ব লাগছে তাকে। চেহারা থেকে প্রাণটা হারিয়ে গেলেও লাবণ্য কিছুটা হলেও সুপ্ত অবস্থায় রয়েছে এখনো। ম্যাম, তানহা উঁচু গলায় চেঁচিয়ে এগিয়ে এলো। হঠাৎ এভাবে ডাকায় নিবৃতার বুক খামছে উঠল। কেঁপে উঠল ভেতরটা। তবে বুঝতে দিল না কাউকে। আজ থেকে ঠিক এভাবেই নিজের সমস্ত গ্লানি, ক্লেশ ওকে লুকিয়ে রাখতে হবে। অনেক তো হলো নিজের দুর্বলতা জাহির করা। এবার না হয় নিজেই নিজেকে সামলানো যাক। ও মৃদু হেসে তাকানোর চেষ্টা করল। তানহা ওকে ঝাপটে ধরে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম। উহুম, আর আমার ঝিলমিলকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তুলতুলে গাল টেনে দিয়ে বলে উঠে নিবৃতা। তানহা প্রত্যুত্তরে মুচকি হাসে। এরপর চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দরজার ওপাশে কাজী সাহব উপস্থিত হতেই শিউলি মেয়েকে সঙ্গ দিতে চলে আসেন। এক হাতে ওকে জড়িয়ে ধরে পাশে বসে থাকেন। যেন এক নীরব, স্পষ্ট ভরসা। মায়ের উষ্ণতা অনুভব করতে পেরে চোখ ভিজে আসতে চায় নিবৃতার। ঠিক তখনই অপর হাতে কোমল হাতের চাপ মিলে। নিবৃতা তাকায় সেখানে। তানহা বড্ড আবেগ নিয়ে চেয়ে আছে ওর দিকে। দু চোখ কেমন জলজল করছে। ঠিক কতটা পছন্দ করলে অন্য একজনকে কেউ নিজের মা বানাতে চায়? নিবৃতার মনটা ভরে ওঠে। ওর মতো অনুভূতিহীন, ঠান্ডা মানুষটার মাঝে কি দেখল মেয়েটা যে এতটা ভালোবেসে ফেলল? উত্তর পায় না ও। তবে মনে মনে দৃঢ় ওয়াদাবদ্ধ হল যে, তানহাকে এখন থেকে নিজ জীবনের শীর্ষ অবস্থানে বসাবে ও। নিজের আগে তানহাকে গুরুত্ব দিবে। হয়ে উঠবে ওর সবচাইতে আপন কেউ। এরপর কাজী সাহেব ওকে যখন সম্মতি দিতে বললেন তখন ও তানহার চোখে চোখ রেখে মৃদু হাসল, অতঃপর শ্বাস আটকে খুবই মৃদু লয়ে বলল, আলহামদুলিল্লাহ। কাজী সাহেবে শুনতে পেলেন না একটুও। পুনরায় বলতে বললেন। পরিস্থিতি দেখে তাবিব মৃদু শ্বাস ছাড়ল। সে আসলেই চিন্তিত, নিবৃতাকে ও ঠিকঠাক শুনতে পাবে তো বিয়ের পর? ওদিকে গলায় জোর দিয়ে যত জোরে বলা যায় ততটাই চেষ্টা করল নিবৃতা। পুরোপুরি স্পষ্ট না শুনলেও কিছুটা কানে এসেছে। এতেই হাফ ছেড়ে আলহামদুলিল্লাহ বলে উঠেন কাজী সাহেবে। এরপর পাঠানো হলো রেজিস্ট্রেশনের খাতা।
তানহা নিজ থেকে বিশেষ একটি কলম নিয়ে এসেছিল। তার ভাষ্যমতে এটি বিয়ের স্মৃতি বহন করবে। খুঁজে খুঁজে কত ধরন যে বের করেছে মেয়েটা। সেই কলম দিয়েই নিবৃতা স্বাক্ষর করে দিল। কাজ শেষ হতেই কাজী সাহেব এবার তাবিবের কাছে চলে যান। আমি এখন বাবার কাছে যাই? অনুমতি চাইছে তানহা। নিবৃতা মাথা নাড়াতেই ও বেরিয়ে গেল। এদিকে শিউলি গিয়ে মেয়েকে পানি দিলেন। গলায় বেশ চাপ পড়েছে ওর। তাবিবও বেশি একটা সময় নেয়নি। মেয়ের মুখের দিকে তাকিয়ে আবারও নিজের এক অপ্রকাশিত ভয়কে ও গ্রহণ করে নিয়েছে স্বীয় জীবনে। দৃঢ় গলায় 3বার জানিয়েছে তার সম্মতি। আলহামদুলিল্লাহ কবুল। অতঃপর সেই একই কলম এগিয়ে দেওয়া হলে তাবিব নিজেও লিখে দিল তার নাম। তানহা নামক মিষ্টি মেয়েটির মুখের দিকে তাকিয়ে 2 ভিন্ন অতীতের স্মৃতি ও এর নিদারুণ ব্যথায় জর্জরিত দুটো মানুষ একত্র হয়ে গেল। এখন তাদের দাম্পত্যের সমীকরণ কিরূপ হয় সেটাই দেখার বিষয়। শুরুটা তানহাকে দিয়ে হলেও আদৌ কি এর প্রবাহ শুধু ওকে ঘিরেই হবে, না এই দুজন একে অপরের মাঝে খুঁজে নিতে পারবে আপন সকল দুঃখের উপশম? সময়টা কেমন থমকে গিয়েছে। মস্তিষ্ক এক অজানা ঘোরের মাঝে ডুবে আছে। অনুভূতিগুলো সব কুণ্ডলী পাকিয়ে দুর্বোধ্য হয়ে উঠেছে আচমকাই। চারপাশে দৃষ্টি বুলালে শুধু সকলের হাসিখুশি মুখটাই দেখা যাচ্ছে। এখানকার সমীরণে এক পবিত্র আভা। তাবিব ঘাড় ঘুরিয়ে মেয়েকে দেখল। চোখমুখ তার রীতিমতো ঝলমল করছে। সরু ঠোঁট ছড়িয়ে হাসার দরুন শুভ্র দাঁতগুলো মুক্তোর ন্যায় চিকচিক করছে। কেমন স্থির হয়ে বসে থাকতে পারছে না সে। পিতৃ হৃদয় শীতল করার মতো এক দৃশ্য। মেয়ের হাসিটা এত সুন্দর। তাবিব যত্ন সহকারে তানহার একটি হাত তুলে তার তালুতে পরম স্নেহ ঢেলে চুমু খায়। অকৃত্রিম হেসে বলে, আমার মা টা এখন খুশি তো? বাবাকে আঁকড়ে ধরে তানহা। মিষ্টি স্বরে লম্বা করে বলে, অনেক বেশিই খুশি। না না, সবচেয়ে বেশি খুশি। তাবিবের হারিয়ে যাওয়া চেতনা একটু একটু করে ফিরতে শুরু করে। যাকে কেন্দ্র করে ওর গোটা জীবনটা ঘুরে, সে খুশি থাকলেই সই। তাবিবের আর কিছুরই প্রয়োজন নেই। ও এতেই সন্তুষ্ট। ওর ঠোঁটেও এবারে সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। তাবিবদের নিয়ে আসা সামগ্রীর সাথে তানহার অনেক যত্নে সাজানো একটি বিশেষ বস্তুও ছিল। সেটা নিতেই ও ডাইনিং টেবিলের দিকে ছুটল। ওটা সেখানেই রাখা হয়েছে। ছাই রঙা একটি র্যাপিং কাগজে সেটি মোড়ানো। আকার তার গোল। একটু ভারীই বটে। ওর জন্য তোলা একটু কষ্টসাধ্য। তবুও 2 হাতে সেটি তুলে নিয়ে এসে বলল, বাবা চলো, ম্যামের সাথে গিয়ে বসি। আচমকা এরূপ কথায় তাবিব বিব্রত দৃষ্টি নিয়ে চায়। তার শ্বশুরবাড়ির কেউ এখনো সেই কথা তুলেনি, অথচ তার মেয়ে সময় না গড়াতেই অস্থির হয়ে গিয়েছে। ও না পারতে মৃদু হেসে কিছু বলবে তার আগেই রত্না এগিয়ে এসে হাসিমুখে বলে, জি ভাইয়া চলুন, ভেতরে যাওয়া যাক। তাবিব স্বস্তি পায় এতে। এরই মাঝে তানহা বলে, আমি যখন ভেতরে আসতে বলবো তখনই আসবে, এর আগে না, বুঝেছ? বলার ভঙ্গিমায় তার নিদারুণ গাম্ভীর্যতা। যেন অতীব জরুরি কোন তলব। তাবিব মাথা দোলায়। ঠিক আছে আমার মা। হুম। ভারী গোলাকৃতির বস্তুটি নিয়ে তানহা হিমশিম খেতে খেতে চলে গেল তৎক্ষণাৎ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নির্জীব কোন এক প্রাণীর নাই বসেছিল নিবৃতা। চোখের দৃষ্টি কেমন মৃত। এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে, অথচ এই নজরে কোন অনুভূতি নেই। নিস্পন্দ, নীরব। তখনই সেই বরফ খণ্ড গলাতে উত্তাপ বনে উষ্ণতা নিয়ে এলো তানহা। ম্যাম। সেই চঞ্চল ডাক। নিবৃতা তৎক্ষণাৎ চায়। মনের ভেতরটা সম্পূর্ণ শূন্য, রিক্ত হলেও ও মিষ্টি করে হাসে। নিজের প্রতিজ্ঞা পালনে সে বদ্ধপরিকর। যা পারবে তার সবটাই করবে ও, এই প্রাণোচ্ছল বাচ্চাটার জন্য। ঝিলমিল, মৃদু স্বরে ও ডেকে উঠতেই তানহা এসে বসল ওর পাশে। হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, এত ভারী। নিবৃতা একবার কাগজে মোড়ানো বস্তুটি দেখে চোখ সরিয়ে নিল। ওর মাঝে কোন কৌতূহল কাজ করে না। আগে করত কি না সেটাও মনে নেই এখন আর। শুধু যতটুকু ওর মস্তিষ্কে গেঁথে গিয়েছিল ততটুকুই চোখের পাতায় ছেপে আছে। চেয়েও এর থেকে মুক্তি মেলে না। ও মায়া নিয়ে তানহার দিকে তাকালো। হাত উঠিয়ে ওর কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সুন্দরমতন গুছিয়ে দিল সে। সাথে সাথেই হাতের চুড়িগুলো রিনরিন শব্দ করে উঠল। বিষয়টা বেশ উপভোগ করল তানহা। কিছুটা শব্দ করে হেসে চুড়িগুলো ছুঁয়ে দিল বড্ড অবলীলায়। অনেক সুন্দর। নিবৃতা কি বুঝল কে জানে। ডাগর ডাগর চোখে তাকিয়ে বলে, তুমি নিবে? আমি খুলে দেই? এরকম করে কেউ বলে কি? তানহার জানা নেই। শুধু মনে পড়ে ছোট্ট ওর
একবার ফুপাতো বোনের একটি পায়েল খুব পছন্দ হয়েছিল। এত সুন্দর ছিল দেখতে, রং বেরঙের পাথরগুলো চিকচিক করছিল, ঝুনঝুনিগুলো শব্দ করছিল। বাবা তখন হাসপাতালে, ও ছিল ফুপির বাসায়। বোনটার কাছে শুধু পায়েলটা একবার হাতে নিয়লো দেখতে চেয়েছিল একটু, কিন্তু এর বদলে কি থেকে কি হয়ে গেল। উল্টো বিচার পড়ল ফুপি ও বাবার কাছে। তানহা নাকি ওটা কেড়ে নিতে চেয়েছে। বোনটার সে কি কান্না, অথচ তানহা কিছুই করেনি। সেদিন ফুপি ওর হয়ে কথা বলেনি, নিজের মেয়েকে সামলিয়েছিলেন। তানহা ছোট হলেও বুঝেছিল, আপন যতই হওয়া যাক, কিন্তু মা হওয়া যায় না, মায়ের মতন আপন কেউ হয় না। আজ এই মুহূর্তে, নিবৃতা যখন কিছু না ভেবেই এই কথাটা বলল, তখন ওর শুধুই মনে হলো, তাহলে কি এবারে ও সত্যি সত্যিই মা পেতে চলেছে? তবে বুঝদার তানহা তার চেহারায় কোন মলিনতা আসতে দিল না। সুন্দর মতন হেসে বলল, আমার হাতে মানাবে না, আমি না ছোট? নিবৃতা মাথা নাড়িয়ে সরল গলায় বলে, আচ্ছা, তাহলে আমি এগুলো যত্ন করে রেখে দিব। তুমি যখন বড় হবে, তখন পড়বে। ঠিক আছে? তানহার ছোট্ট মনটা বিগলিত হয়ে পড়ল। চট করে গিয়ে নিবৃতাকে ঝাপটে ধরল। একদম শক্ত করে। কিছুই বলল না। বোকা, সহজ নিবৃতা এত কিছু বুঝে না। স্নেহস্বরূপ শুধু ওর মাথায় হাত বুলিয়ে দেয় চুপটি করে। বাবা এসো, মেয়ের ডাক পড়েছে। সাড়া না দিয়ে উপায় নেই। তাবিব উঠে এলো। ঘরের সম্মুখে আসতেই সেদিনের ঘটনা মনে পড়ে গেল। অস্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছিল নিবেদিতা ফারুকী নিবৃতা নামক মেয়েটি। কেমন জোরতায় ঠাসা তার অভিব্যক্তি। অন্য কেউ দ্বিধায় ফেলতে সক্ষম। ও একটু উঁচু শব্দে গলা খাকারি দিল। অতঃপর কয়েক পল অপেক্ষা করে ভেতরে প্রবেশ করল। সম্মুখেই তার কন্যা দাঁড়িয়ে, মুখে ওর দন্ত কপাটি মেলে রাখা হাসি। এর অর্থ বুঝে তাবিব, নিশ্চয়ই কোন আবদার নিয়ে বসেছে। ও বুকে দুহাত বেঁধে তাকিয়ে থাকে। তানহার সামনে দেখে চট করে সরে যেতেই দৃষ্টিগোচর হয় সম্পূর্ণ ভিন্ন একটি মানবীকে। খাটের মধ্যিখানে বসে আছে, মুখটি তার ইচ্ছে করেই আড়াল করে রাখা। লাল চুনরি একদম কোল অবধি নামিয়ে রাখা। আর তার ঠিক সম্মুখেই একটি বৃত্তাকার দর্পণ। ফুল, পাথর, ফিতা, রং নানান মিশেলে অত্যন্ত সুন্দর কারুকাজে সাজানো হয়েছে সেটি। যেই শিল্পের শিল্পকার হচ্ছে তানহা সারোয়ার। তাবিব তৎক্ষণাৎ বুঝে যায় মেয়ে তার ঠিক চাইছেটা কি। ও ঘাড় ঘুরিয়ে তানহার দিকে তাকিয়ে বলে, এসব কি তানহা? গম্ভীর গলার আওয়াজ তার। তানহা বুঝল সাধারণ কথায় তার বাবাকে এবার টলানো যাবে না। তাই প্রথমবারেই জায়গা মতন তীর ছুড়ে দিল ও। ম্যামকে রাজি করিয়ে ফেললাম অথচ তুমি মানা করবে? ভালোই, এখন তো এগুলোই হবে। একজন শুনবে তো আরেকজন না। এভাবেই আমার দিন কাটবে। কেমন হতাশ তার কণ্ঠ। তাবিব ভ্রু কুঁচকে চায়। বিয়ে করার মতো এত বড় একটা কাজ সেরে ফেলল মেয়ের জন্য অথচ ও বলে, তাবিব নাকি কিছু শুনেই না। এর জন্যই বাচ্চাদের এত মাথায় তুলতে নেই। ও আর কোন কথা না বলে চোখের পলকে খাটে গিয়ে বসল। একদম নিবৃতার পাশে। শব্দ হলে বেশ। নিজের পাশে একজন পুরুষের উপস্থিতিতে নিবৃতার অন্তঃস্থল থরথরিয়ে কাঁপল। ইচ্ছে করল এখনই উঠে গিয়ে ছুটে পালিয়ে যেতে। কিন্তু সে নিজেই এই জীবন বেছে নিয়েছে। তাকে যে সহ্য করতেই হবে। তানহা ছোট্ট করে তালি বাজিয়ে তাবিবের ফোনটা গিয়ে রত্নাকে ধরিয়ে দিল। সে এই মুহূর্তটি সংরক্ষণ করে রাখবে। শিউলি একবার দরজার ফাঁক গলিয়ে উকি দিয়ে দেখলেন ভেতরে কি চলছে, পরপর সরেও এলেন। তার মেয়ের জামাইটা একটু বেশিই গম্ভীর ও অভিজাত প্রকৃতির। তাকে দেখলে হয়তো বিব্রত বোধ করবে। এদিকে তানহা গিয়ে বসল নব দম্পতির সম্মুখে। প্রথমে নিবৃতার ঘোমটা উপরে তুলে দিয়ে তার একাংশ ছড়িয়ে দিল তাবিবের মাথায়। সাথে সাথেই মিষ্টি এক সুবাস নাকে ঠেকল তাবিবের। দুজনে চুনরির আড়ালে চলে এলো। এরপর আয়নাটি তাদের সম্মুখে উঁচিয়ে ধরল তানহা। বাবা তাকাও। বড্ড অনীহা নিয়েই আরশিতে দৃষ্টি নিবন্ধ করল তাবিব। কিন্তু মুহূর্তেই সে থমকে গেল। জীবনে সেই এক নারী ছাড়া, যে তার সন্তানের মা হয়েছিল, কখনো বিনা প্রয়োজনে, কিংবা কোনরূপ ভিন্ন, বিরূপ মনোভাব নিয়ে অন্য রমণীর দিকে তাকায়নি সে। নিজেকে সম্পূর্ণ সংযত রেখেছে ও। অথচ আজ যখন কাউকে পূর্ণ দৃষ্টি মেলে দেখল তখন আবারও তার স্ত্রীকেই দেখল। হয়তো মানুষ দুটির মধ্যে বিস্তর ফারাক, তবুও তাদের প্রতি তাবিবের দায়িত্ব, কর্তব্য কিংবা সম্পর্ক সবটাই এক। সেদিন নিবৃতার কুণ্ঠিত আচরণের জন্য ও চোখ তুলে দেখেনি মেয়েটিকে। তবে আজ দেখল, একটু বেশিই দেখল, এবং কেন এরূপ হলো ও নিজেও জানে না। শুধু বুঝল, সেই নত দৃষ্টির মুখটিতে কেমন যেন এক প্রশান্তি বিরাজ করছে। অদ্ভুত উষ্ণতা জাগালো মনে। ওই তিরতির করে কাঁপতে থাকা ঘন, সুদীর্ঘ পত্রপল্লবগুলো পাল্লা দিয়ে তার হৃদস্পন্দনের সাথেই কাঁপছে।
ইচ্ছে করল আগ বাড়িয়ে লাল হয়ে থাকা নাকটি একটু ছুঁয়ে দিতে। কেমন আচ্ছন্ন লাগলো নিজেকে। হঠাৎ মাথা ঝাড়া দিয়ে উঠল তাবিব। এরকম কিছু নিজের দিকে আশা করেনি ও। কেন যেন মুহূর্তে অপার দ্বিধা ও আত্মনিয়ন্ত্রণের বাহিরে এমন কিছু অনুভব করা ওর মনটাকে বিষিয়ে দিল। নিবৃতার মতো একটি মেয়ের জন্য এমন কিছু ভাবতে চায়নি ও। অন্তত এখনই নয়। সহসা ওর চোখ দুটো শক্ত হয়ে এলো। বাবা, আয়নায় কাকে দেখতে পাচ্ছ? তানহা বড্ড আগ্রহ নিয়ে জানতে চাইলেও তাবিবের ইচ্ছে করল না জবাব দিতে। কিন্তু কিছু না বললে আরও অপেক্ষা করতে হবে। তাই নিজেকে সামলে ঠান্ডা গলায় বলল, তানহার ম্যামকে। এ কেমন উত্তর? তানহার হাসি হাসি মুখটা চুপসে গেল। নাক কুচকে বলল, ভেরি ব্যাড আনসার, ইউ ফেইল্ড। তাবিব নিরুত্তর। ম্যাম, আপনি কাকে দেখতে পাচ্ছেন? নিবৃতা চুপ করে শুনছিল। লোকটা ওকে নিয়ে কি বলল না বলল, সে বিষয়ে ওর বিন্দুমাত্র কোন মনোযোগ নেই। ও তানহার কণ্ঠস্বরকেই অনুসরণ করছিল। যখন ওকে প্রশ্ন করা হলো, তখন ও মনের কথাই বলল। কবুল বলার সময় যে অনুভূতি ওকে গ্রাস করে নিয়েছিল সেটাই স্বীকার করল। আমার মেয়ের বাবাকে। ক্ষীণ একটি আওয়াজ, তবুও তাবিব স্পষ্ট শুনল। এরকম কিছু ও আশা করেনি। ও চট করে ফের আয়নায় চাইল। কিন্তু নিবৃতা তখনও চোখ তুলে তাকায়নি। যার অর্থ দাঁড়ায় মেয়েটা তাবিবকে দেখারও প্রয়োজন বোধ করেনি। এতটা অবহেলা, এতটা অসম্মান। প্রশ্নের উত্তরে যতটা ভালো লেগেছে, সেই ভালো লাগা মুহূর্তে উবে গেল। কিছু না বলে উঠে বেরিয়ে গেল ঘর থেকে। তবে আশ্চর্য, ওর রাগ কেন হচ্ছে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। যেই ছোট ছোট হাত পাকে বুকে জড়িয়ে বাবা মা নামক দুটো মানুষ জীবনের নতুন আলো খুঁজে পায়, সময়ের ফেরে সেই আলোকে অন্যের ঘরে পাঠিয়ে দিয়ে নিজেদের অন্ধকারে ঠেলে দিতে হয়। বিয়েতে কনে বিদায়ের মতো হৃদয়বিদারক অনুভূতি বোধ হয় আর দুটো হয় না। সেই যে মেয়েকে বুকে জড়িয়ে এক নাগারে কেঁদে চলেছেন শিউলি, হাজার চাইলেও নিজেকে সামলাতে পারছেন না। রত্নারও আজ চোখ ভেজা। ও বাস্তববাদী মনোভাবের হলেও নিবৃতাকে অপছন্দ করে না। কিন্তু নিবৃতা, সে যেন আজ অনুভূতি শূন্য। ও কাঁদছে না, মূলত কান্না ওর আসছে না। ও শুধু জানে, এখান থেকে চলে গিয়ে নতুন জীবন সাজালেই তার এই পরিবারের মানুষগুলো ভালো থাকবে। তাই তো মুখ বুজে চুপ করে আছে। কিছু বলতে পারছে না ও। রত্না এসে শিউলিকে আগলে ধরে বলে, অনেক হয়েছে মা, এবার নিজেকে সামলান। কান্না ছলকে বেরিয়ে এলো আবার। ওড়নায় মুখ চেপে সরে এলেন শিউলি। পাশেই তাবিব ও তানহা মাথা নামিয়ে দাঁড়িয়েছিল। তিনি গিয়ে তাবিবের সম্মুখে দাঁড়িয়ে বলেন, বাবা, তোমাকে আর কি বলবো? তুমি বুদ্ধিমান ছেলে, তার উপর বৌমার সাথে কথা হয়েছে তোমার। একটু হলেও হয়তো বুঝতে পেরেছ, আমার মেয়েটা পুরোপুরি স্বাভাবিক না। তোমার শ্বশুর বেঁচে থাকতে মেয়েকে সামলে রেখেছিলেন। আমি সেভাবে পারি না, তাই ওর অবস্থা আরও খারাপ হয়েছে। কিন্তু তার মানে এই না যে ওর জন্য তোমার কিংবা তোমার মেয়ের কোন সমস্যা হবে। কিন্তু যা হবে, আমার মেয়েটা নিজের কোন সমস্যা, প্রয়োজন, অপ্রয়োজন মুখ ফুটে বলতে পারবে না। অনেক অবুঝ, জটিলতা ওর আয়ত্তের বাহিরে। কঠিন বিষয়গুলো তুমি না বুঝিয়ে বললে হয়তো ও তোমাকেও বুঝবে না। তুমি ওর এই দিকটা একটু সামলে নিও বাবা। সবাই তো আর সব দিক দিয়ে পূর্ণ হয় না। আমার মেয়ের খামতিগুলো একটু সহনশীল চোখে দেখো। তাবিব নরম চোখে তাকায়, আন্তরিক স্বরে বলে, এভাবে বলবেন না আন্টি, আমার নিজেরও তো একটা মেয়ে আছে। আমি একটু হলেও বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেওয়ার চেষ্টা করব। তোমার উপর বিশ্বাস করেই মেয়ে দিলাম। এই বিশ্বাস অক্ষুণ্ণ থাকবে। নিজের মেয়ের দিকে তাকিয়ে প্রত্যুত্তর করল তাবিব, ওর যে নিবৃতাকে ভালো রাখতেই হবে। কিন্তু এই সম্পর্কটার ভালো থাকা যে ঠিক কোন পথে হবে, সেটাই আপাতত জানা নেই ওর। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাজধানীর একটি আভিজাত আবাসিক এলাকায় এসে তাবিবদের গাড়িটি থামল। সম্মুখে সদর্পে দাঁড়ানো 16 তলা অ্যাপার্টমেন্ট দালানের 9ম তলায় তাবিবের কেনা ফ্ল্যাটটির অবস্থান। তাবিব ড্রাইভিং সিট থেকে নেমে যেতেই সিকিউরিটি গার্ড এগিয়ে এলেন। তাবিব ধন্যবাদ জানালো। তার সত্যিই সাহায্য লাগবে। ওরা গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নামাতেই নিবৃতার হাত আঁকড়ে ধরে তানহা বেরিয়ে এলো।
নতুন জায়গায় এলে সাধারণত মানুষ চারপাশে চোখ বুলিয়ে অন্তত একবার হলেও সবটা পরখ করে নেয়। অথচ নিবৃতা ভ্রুক্ষেপই করল না। তানহা যেদিকে পা বাড়ালো সেদিকেই ও এগোল। কোন প্রশ্ন নেই ওর মাঝে। লিফট এসে 9ম তলায় থামতেই ওরা চলে এলো। এখানে মোট 3টি ফ্ল্যাট, আর তাবিবরা যাবে ঠিক ডান দিকে। তোমরা দাঁড়াও, আমি যখন বলবো তখন আসবে। আবারও কি করে রেখেছে মেয়েটা কে জানে। তাবিব বিরক্তিতে কপালে আঙ্গুল ঘষল। আর চোখে পাশে তাকিয়ে দেখল নিবৃতা নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে। কোন নড়চড় নেই, কেমন মন স্থির সর্বদাই। চলে এসো, ডাক পড়তেই তাবিব বলে, একসাথেই যেতে হবে। তানহা এটাই চায়। আসুন। তানহার কথা শুনে আর দাঁড়িয়ে থাকল না নিবৃত। পাশাপাশি দুজন হাঁটা ধরতেই গায়ে আচমকা নরম কিছুর ছোঁয়া মিলল। তাবিব দেখল এগুলো গোলাপের পাপড়ি। দুহাত ভর্তি করে তাদের উপর এগুলো ছিটিয়ে চলেছে তানহা। ওয়েলকাম হোম মাই ডিয়ারেস্ট ম্যাম। নিবৃতা গিয়ে তানহার গালে হাত বুলিয়ে দিল প্রত্যুত্তরে। সিকিউরিটি গার্ড সব ঘরে দিয়ে চলে যেতেই তাবিবের মোবাইল কল আসে। ভ্রু কুচকে সেটি রিসিভ করতেই মুখের ভঙ্গিমা বদলে যায়। ছোট্ট করে বলে, আসছি। সেই কথাটা শুনতাই তানহা আধারিয়া মুখে বলে, আজকেও একটু ম্যানেজ করতে পারলে না। তানহার মাথায় হাত বুলিয়ে তাবিব বলে, প্যাশেন্টটা আমার আন্ডারে আছে। ইট স মাই ডিউটি। অবস্থা ভালো নয়, একটু বুঝো। ও মুখ ফুলিয়ে চুপ করে থাকে। তাবিব আবার পায়ে জুতো পরতে পরতে বলে, তোমার ম্যামকে বাসা দেখাও, ফ্রেশ হতে হেল্প করো, আমি দ্রুত চলে আসব। আর হ্যাঁ, সাবধানে থাকবে। দরজার দিকে ফিরেও থেমে যায় তাবিব। তার দায়িত্ব আজ থেকে বেড়েছে। ও সহসা ঘুরে তাকায় নিবৃতার দিকে, যে বরাবরই তাবিবকে দেখেও যেন দেখে না। মেক ইউরসেলফ অ্যাট হোম নিবেদিতা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নিজের কেবিনে বসে ফাইল দেখছিল তাবিব। মুখাবয়ব বড্ড থমথমে। নিগুড় মনোযোগ আবদ্ধ প্রতিটি পৃষ্ঠায়। তার একজন ক্যান্সার পেশেন্ট। কেমোথেরাপি চলছে। আজ হঠাৎ করেই অবস্থা বেশ নাজুক হয়ে উঠেছিল। রোগীকে নিয়ে পুরো পরিবার ছুটে এসেছে। মেয়েটার বয়স মাত্র 17। যে বয়সে অজস্র স্বপ্ন নিয়ে বাঁচার কথা, সে বয়সে এসে ও শুধুমাত্র আরও কয়েক মুহূর্ত নিঃশ্বাস নেওয়ার আশায় বাঁচছে। তাবিব দেখে এসেছে ওকে। এখন কিছুটা স্থির হয়েছে সে। তবে সমস্যাটা কি ঘটেছিল সেটাই দেখছে তাবিব। এরই মাঝে কেবিনের দরজায় করাঘাতের আওয়াজ হয়। কাজের মাঝে বিঘ্ন ঘটতেই কিঞ্চিত বিরক্ত হয় ও। তবুও সেটা চেপে গিয়ে ভেতরে আসার অনুমতি প্রদান করে। সিনিয়র ডাক্তার এনাম মাহমুদ এসেছেন। তাকে এই অসময়ে দেখে অবাক হয় তাবিব। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গিয়ে সালাম জানায়। এনাম বেশ খোশমেজাজে আছেন। প্রত্যুত্তর করে তিনি হেসে এগিয়ে এলেন। হ্যাভ আ সিট স্যার। এনাম বসতেই বলে উঠেন, দুপুরে দেখলাম তোমার নামে মিষ্টি দেওয়া হচ্ছে সবাইকে। আমার সময় ছিল না বিধায় চলে এসেছিলাম। তা এর কারণ কি? ফেলোশিপ তাহলে কনফার্ম? ভদ্রলোক হাসজ্জ্বল কণ্ঠে বলতেই তাবিব স্মিত হাসল। মাথা নাড়িয়ে বলল, ফেলোশিপ ইজ ডেফিনেটলি কনফার্ম স্যার। তবে মিষ্টির উপলক্ষ সেটা না। আমিও তা ভাবছিলাম অবশ্য। সো ইয়াং ম্যান, কি খবর? মেয়েকে রেখে না যাবে না বলেছিলে। মেয়েকে রাখার ব্যবস্থা হয়েছে স্যার। সেজন্যই মিষ্টি মুখ করালাম সবাইকে। তাবিবের কিছুটা লজ্জা লাগল সিনিয়র স্যারকে সরাসরি নিজের বিয়ের কথা বলতে। তবে ও স্পষ্টবাদী। এই যে বিয়ে করল, সেটা লুকোনোর প্রয়োজন বোধ করেনি, কিংবা সামান্য দ্বিধাও কাজ করেনি। জানিয়ে দিল সবাইকে বিষয়টা। এনাম অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। বুঝে গেলেন চট করেই। শব্দ করে হেসে বললেন, শুভ কাজটা তবে সেরেই ফেললে? তাবিবও ক্ষীণ হেসে বলে, জি স্যার। কবে? এই তো আজ দুপুরেই। উনি অবাক হয়ে বললেন, কি বলো? তাহলে এখানে কি করছো এখন? একটা ইমার্জেন্সি ছিল স্যার। ভদ্রলোক মাথা নাড়িয়ে বললেন, তা কোথায় বিয়ে থা করলে? তোমার শ্বশুর কি করেন? এনামের সাথে যথেষ্ট আন্তরিকতার সম্পর্ক তাবিবের। ক্যারিয়ারের শুরু থেকে তাকে পাশে পেয়েছে। তাই এতটুকু জানার স্পৃহা উনি প্রকাশ করতেই পারেন। ও স্বাচ্ছন্দ্যে বলল, উনি এখন বেঁচে নেই। তবে শুনেছিলাম এককালে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। এনাম আগ্রহ দেখালেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনার বেশ চেনা জানা ছিল আগে। তাই আগ বাড়িয়ে বললেন, ভদ্রলোকের নাম কি ছিল? নাম? তাবিব মনে করার চেষ্টা করে। অতঃপর খেয়ালে আসতেই বলে, নীরব ফারুকী। নামটা শুনতাই এনামের খটকা লাগল।
নামটা পরিচিত মনে হচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য বললেন। এককালে, পরবর্তীতে কি চাকরি ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, তাইই শুনেছি। এনামের মুখাবয়ব গম্ভীর হয়ে গেল। নীরব ফারুকী, যাকে জেল খাটতে হয়েছিল, ঠিক কতদিন সেটা জানা নেই, আর কখনো আদৌ ছাড়া পেয়েছিল কি না, সে সম্পর্কেও তিনি অজ্ঞ। তবে চাকরি তিনি ছাড়েননি, বরঞ্চ তাকে বের করে দেওয়া হয়েছিল। এনামের বলার ইচ্ছে থাকা সত্ত্বেও শেষে গিয়ে বিষয়টা তিনি চেপে গেলেন। বিয়ের আগে জানতে পারলে ভালো হতো, এখন যেহেতু আর কোন রাস্তা খোলা নেই, তাহলে চুপ থাকাই শ্রেয়। ছেলেটা দ্বিতীয়বার জীবনে কাউকে জোড়ালো। এবার না ঠকে গেলেই হয়। উনি কাষ্ঠ হাসার চেষ্টা করে বললেন। উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, তাবিব। থ্যাঙ্কস আ লট স্যার। এনাম উঠে এলেন। ভালো লাগছে না তার। তাবিবের জন্য চিন্তা হলো। ছেলেটার কপালে সুখ আসবে তো। চলমান